সাথে যদি আমাকে কোনো কিছু খায় মেরে ফেলতো আমার কোনো কষ্ট ছিল না, কিন্তু সে যে প্রতারণাটা আমার সাথে করছে সেই জিনিসগুলো আপনাকে বলতেছি। আমি দুইটা হাত জোড়াত করে আপনাদেরকে বলছি, আপনারা নিজের বিবেক থেকে, নিজের মন থেকে আপনারা এই বিচারগুলি করেন, দেখেন। আমারও তো দুনিয়াতে কেউ নাই, মা নাই, বাপ নাই। আজকে মা থাকতো, বাপ থাকতো, আমি এখানে উঠতাম, তাদের কাছে থাকতাম। হয়তো আমি একটা ভুলবশত এই ভুল কাজটা করে ফেলছি। হ্যাঁ, আমি বুঝতে পারি নাই যে কতটুকু খারাপ মেয়ে হইলে, জঘন্য মেয়ে হইলে এইসব কথা সে বলতে পারে। নিয়ম মেনে চলেন এবং পরবর্তীতে পুরো বাংলাদেশে আলোচিত এক নাম জল্লাদ শাহজাহান হয়ে ওঠেন। 2023 সালে 43 বছর পর তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। এরপর ঘটনা প্রবাহে পরিচয় হয় সাথী আক্তার ফাতেমার সঙ্গে, এবং সাথী আক্তার ফাতেমা জল্লাদ শাহজাহানের দাবি প্রায় 19 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে। পুরুষ নির্যাতনের বিচার চান জল্লাদ শাহজাহান। অনেক প্রশ্ন, জল্লাদ শাহজাহান এত টাকা কোথায় পেলেন? জল্লাদ শাহজাহান যা বলছেন তাই কি সত্য? অনেক রকম প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর শুনব জল্লাদ শাহজাহানের কাছ থেকে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত জল্লাদ শাহজাহান। জল্লাদ শাহজাহান, আপনাকে স্বাগতম। আমি প্রথমেই যে বিষয়টি জানতে চাই, পুরো ঘোলাটে অবস্থা। আপনার স্ত্রী, বৈধ স্ত্রী এখনো, সাথী আক্তার ফাতেমা, কি হলো যে আপনি মামলা করতে বাধ্য হলেন? আমি ওকে আমার সংসারে যখন আসছে, প্রথমত হলো তার সাথে আমার পরিচয় একটা জায়গায়। তারপর সে আস্তে 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 মানে ও আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে আমার বাসায় আসলো, ওরা খাওয়া দাওয়া করলো। প্রথম দিন আসলো ও আর ওর বান্ধবী নাম মিম, খাওয়া দাওয়া করে চলে গেল সব নিয়ে। তো পরে 5 দিন পর আসলো ওর মা, একটা পিচি বাচ্চা মহিলা, ছোট্ট একটা মহিলা বাচ্চা, আর ও। তো আইসা ওই দিনও আমার বাসায় খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পর ওই দিনও তারা চলে গেল। তারপরে আসলো একদিন সিঙ্গেল, সে একা, বিকেলে বিকেলে আসছে। তো আসার পরে তো ওর সাথে কথা বললাম। কথা বলার পরে বলে, ভাইয়া আমি তো, আমার মাও তো বলছে, আপনি দেখছেন আমার মার খুবই অসুস্থ ছিল, ওইখানে আমরা অনেক টাকা ঋণ করেছি ভাইয়া, আর এলাকার পোলাপানের ইয়েতে থাকতে পারতেছি না ওইখানে আমরা। এখন বাধ্যতামূলক বাসাটাও ছাড়তে হচ্ছে, আমার মা তো অনেক ঋণ করছে। এখন যেহেতু আপনার কাছে কিছু টাকা টোকা সরকার দিয়েছে বা শুনছি, তো আমি তো এখানে আইসা আপনার বাসাও দেখছি বা সব কিছু খাওয়া দাওয়া করছি, পরিবেশ, তো আমরা ওইখান থেকে চলে আসব। এখন যদি আমাদেরকে একটা বাসা নিয়ে দেন, তো আপনি তো কাজের লোক পাক করে দেয়, আপনারা খান 2 জন, যে হ্যাঁ আমরা 2 জন পাক করে খাই, মানে আমার সেই ছেলেটা দোকানের ছিল, ওই ছেলেটা, আচ্ছা পাক করে দেয়, আমরা খাওয়া দাওয়া করি। তো মানে তাদেরকে দিয়ে আমরা 3000 টাকা, তো আপনি যদি আমাদেরকে 4000 টাকা দেন, তাহলে আমার মার যে ঋণগুলি আছে আপনি টাকা দিয়ে দিলে একবারে, তখন এই ঋণগুলি আস্তে আস্তে আমরা কাইটা দিব, আর আমি এবং আমার মা মানে এই টাকাগুলি আস্তে আস্তে আপনাকে শোধ করে দিব। তখন আমি বললাম, এটা কি হয়? কয়, দেখেন আপনার তো একটা কাজের লোক লাগতেছে বা কাজ আপনার যদি পাক করাইতেছেন, তাহলে এইখানে একটা সাইডে একটা বাসা থাকলে আমরা পাক করেই খেলাম, আপনার কাজ করলাম, কিন্তু রেন্টটা আপনি আমাদেরকে দিয়ে দেন। তো এইভাবে কথা বলার পরে অনেকক্ষণ আমাকে বোঝানোর পরে আমি গেলে, আচ্ছা ঠিক আছে আমি দেখি। তা চলে গেল। অনেকক্ষণে এই ব্যাপার নিয়ে কথা হলো। তখন আমি আবার চিন্তা ভাবনা করলাম যে আমাদের তো একটা পাকের লোক লাগে, আবার কাপড় চাপড় দিয়ে দিতেও লাগে, কারণ এখন তো খালি পাক করে দেয়, কাপড় চাপড় ধোয় না। তো আমরা তো যেহেতু 2 জন মানুষ সংসারে আছি, হ্যাঁ দোকানেও থাকার জায়গা আছে, রুমেও থাকার জায়গা আছে আমাদের। তো ওদের যদি আসে, মনে মনে চিন্তা করলাম আর কি, তাহলে তো ভালো হয়, খারাপ না, মেয়েরা যখন বলতেছে ইচ্ছাকৃতভাবে। তো মেয়ের মাও বলছে যে অসুস্থ, এখানে আসছিল, খাওয়া দাওয়া করে গেছে। তো এইভাবে মনে করেন, তখন তারা বললো যে আমরা 1 তারিখে বাসাটা ছেড়ে দিব আপনার বাসা। তো আমার পাশের একটা রুম ছিল খালি, সেটার পর আমি যেই রুমে থাকতাম সেটা একটু বড় ছিল, সেটার ভাড়া হলো আপনার 5500 টাকা। আর আমার পাশের রুমে যেটা লইলাম, তাদের জন্য লইলাম আমি বাসাটা, তো এই রুমটা হইলো আপনার 4500 টাকা, মানে সাথী আক্তার এবং তার মায়ের জন্য? হ্যাঁ, তার মায়ের জন্য। তখন
আমি একদিন আপনার নরসিংদী গেলাম, মানে নরসিংদীর থেকে আমি আসতেছি, তখন ফোন দিছি যে আমি তো গেছি নরসিংদী, আমি আসতেছি তোমাদের এখানে। তখন আমাকে মানে বললো যে আপনি আমাদের বাসা হইয়া যান। এই প্রথম আমি তাদের বাসায় গিয়েছি, আচ্ছা। আর কোনোদিন যাইনি। জুরাইন, মানে এটা ছিল মিষ্টির গলি, জুরাইন মিষ্টির গলি বাসা, সেখানে তারা থাকতো? সেইখানে তারা থাকতো। তো বাসায় গিয়ে দেখি যে একটা লোক, ওইটা নেই বলছে ওর মামা, ওর মার ভাই, আর একটা মহিলা আছে, হ্যাঁ ওইটার নাম এইখানে আসছে, আমার নামটা মনে নেই। তো বললো যে ওর মা বললো বাবা বসো, বাপ ডেকে বললো বসো, তুমি তার মেয়ের মতন, তুমি তো আমার ছেলের মতো, বসো। আপনাকে বলছে? আমাকে বলছে। তো বসলাম, কয় বাবা আমরা তো বাসাটা ছেড়ে দেবো, হেও কইছে না যে হ্যাঁ ছেড়ে দেবেন। তো কেন কী করা যায়? কয় হ্যাঁ টাকা টোকা দিলে আজকে যদি দাও তো আজকে আমরা বাসাটা ছেড়ে দিতে পারি। তো এখন তো বিকাল হয়ে গেছে, তাইলে বাসাটা আপনারা কী ব্যবস্থা করবেন? কয় আমরা চলে যাবো এখান থেকে, আর থাকবো না, আমাদের উপর অনেক জুলুম অত্যাচার হচ্ছে, অনেক কিছু হচ্ছে, মানে অনেক ধরনের কথা বললো। তখন আমি যে কথার কিছু 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 প্রমাণ আমার কাছে এটা ইয়া হলো। তো ঠিক আছে, কত টাকা এখানে পায় তারা? যে তারা আমার কাছ থেকে মনে করেন যে 70,000 টাকার মতো পায়। আচ্ছা, মানে বাড়ির ভাড়া, বকেয়া, অ্যাডভান্স, মানুষের কাছ থেকে হাওলাত দেনা, সবকিছু মিলিয়ে প্রায় 70,000 টাকা। 70,000 টাকা পায়। আচ্ছা। তখন আমি বললাম যে ঠিক আছে, আপাতত আপনারা 40,000 টাকা দিয়ে দেন, পরের দিন এসে আর কিছু টাকা দিয়ে দিন। 70,000 টাকা তো পরের এসে এই 30,000 টাকা দিবেন। তখন দাও। তখন আমি গুনা গুনা ওর মামার সামনে টাকাটা দিলাম। দেওয়ার পরে তখন ওরা ওই দিনই ওইখান থেকে যে ঠিক আছে তুমি একটা ট্রাক নিয়ে আসো, আমরা বাসাটা এখন চলে যাব। তো আমি আবার এদিকে যে বাসাটা খালি হয়েছে, এই বাসার অ্যাডভান্সের আমি, আমার বাড়িওয়ালা খুব ভালো ছিল, বাড়িওয়ালার আমি বলছি যে বাসাটা আমার লাগবে, আমার লোক আসবে, লাগবে, আমার খালা আসবে, বাসাটা লাগবে। আচ্ছা, এটা বলছি আমি, যেহেতু খালা দেখছি, মানে সেখান থেকে আপনার এখানে চলে আসবে? হ্যাঁ চলে আসবে। তো তখন বাসাটা না দুয়েটে মনে করেন যে এইভাবে রইলো। তখন ওইখান থেকে একটা 1.5 টন একটা ট্রাক ভাড়া নিলাম, ট্রাকের ভাড়া হলো আপনার 4,000 টাকা। আচ্ছা। তো তেমন কিছু ঘরে ছিল মানে না, জুরাইন থেকে যাত্রাবাড়ি? যাত্রাবাড়ি তেমন কিছু ঘরে ছিল না। ওই অন্য একটা লোকের একটা খাট ছিল, মানে স্টিল খাট, হ্যাঁ ওই খাটটা ছিল, আর কিছু পাতিলা খেতার গাঁটি টাটি আর কি, মানে এগুলি। তারপরে মনে করেন গাঁটটি ছিল অনেকগুলা, মানে অনেক গাঁটটি ছিল, বড় বড় গাঁটটি ছিল। তো আমি যে এই গাঁটটি এত কিছু কার এগুলা কেন? কয়েকগুলি আমার এক ইয়া মানে ওর কোন আত্মীয় নাকি বাসায় রেখে গেছে, কয়েকগুলি নিয়ে এখন আমার টান তৈতেছে, দেওয়ারা বাসা আত্মীয় তো চলে গেছে। আচ্ছা। এখন আমি তো বাসা ছেড়ে দিছি, তো আমি এগুলি কারারে এখানে রেখে যাব? তখন আমি নিয়ে এখানে চলে আসলাম, ওরাও আসলো ওই দিন, আমিও আসলাম, মানে একই সাথে সন্ধ্যা। ওর মামা আসলো, ওই আরেকটা মহিলা আসলো, আইয়া বাসা টাসা কমপ্লিট করে ওই দিনই ঘরের ভিতরে ঢুকলো। খাট নাই, কোনো কিছু নাই, যেই খাট টানছিল তো ওই খাটটাই ওরা বিছাইলো। আচ্ছা। আচ্ছা, তারপর আমি একটা খাট, এটা হলো পরের প্রশ্ন তখন সব কিছু কমপ্লিট করার পরে গেল। তা আমি আবার বাড়িওয়ালারে ডেকে অ্যাডভান্স দিলাম 5,500 4,500 টাকা, আর এমনি মাসিক ভাড়াটা দিয়ে দিলাম যে এই মাসের ভাড়াটা আপনি এটা নিয়ে নেন। আপনি ওদের হয়ে কেন দিলেন? দিছি, ওই যে ওর মা বলছে কাজ করে, ও বলছে কাজ করে টাকাটা খাটাই দিবে। আচ্ছা। তো আমার তো প্রতি মাসে 4,000 টাকা খরচ দিতে হচ্ছে, এবং কাপড় চাপড় দোলাই করতেছি আমরা নিজনে। আমরা হিসাব করে দেখছি যে আমার এবং যে দোকানের স্যারাটা আমার সাথে থাকে, কালাম, হ্যাঁ কালাম, এই দুইজনের অন্তত প্রতি মাসে 6,000 7,000 টাকা খরচ যায়। আচ্ছা। কাপড় ধোয়াতে, খাওয়া দাওয়া সবকিছু করা মিলাইয়া তো 7,000 টাকা খরচ যায়। তাহলে এখানে 4-5,000 টাকা দিলে তো মানে আমরা একটু বাঁচতেছি, মানে আমার হিসাবটা হলো ওই জায়গাটায়। হ্যাঁ, তো কাপড় চাপড় দিয়ে দিব, সমস্যাটা কোথায়? কারণ এই কাপড়গুলি যে আমরা লন্ডিতে দিই, তো একটা কাপড় লন্ডিতে দিয়ে দিলে না এলো 20 টাকা 30 টাকা। হ্যাঁ, তাইলে একটা কাপড় অন্তত দুজনের কাপড়, তো আমাদের তো কাপড় চোপড় আছে। তো সপ্তাহে যদি আমাদের 20 টাকা কাপড় দেওয়া হয়, 10 টাকা কাপড় দেওয়া হয়, তাইলে হ্যাঁ 20 টাকা উঠে নিলে 10 করে 200 টাকা সপ্তাহে গেলে কাপড়ই যেমন লাগে। মানে খরচ কমানোর জন্য খরচটা মোটামুটি আপনি সাথী আক্তার ফাতেমা এবং তার মাকে নিয়ে আসেন? হ্যাঁ, আচ্ছা। ওই হিসাবে আসলো ওরা। তা এই চিন্তা করে আসলাম। তা আমার বাসায় চাউল মাউল যা কিছু আছে, হ্যাঁ, তো এই বাজার দিয়ে ওরা পাক করে এবং খায়। আচ্ছা। আচ্ছা, যা খাইতেছে ওরা। এখন 2023 সালের কোন মাসে? এটা হলো আপনার, বিয়ে করছেন তো ডিসেম্বরে? হ্যাঁ ডিসেম্বরে। তারপরে এটা সম্ভবত মানে এখানে আসার
মানে বিয়ের 1.5 মাস ছিল আমার সাথে, আর 1 মাসের আগে 2.5 মাসের মতো আছে দেখো, মানে 2023 সালের আপনার সেপ্টেম্বরের দিকে হবে আর কি, তারিখটা আমার মনে নাই। আচ্ছা, ওই বাড়িওয়ালা কত তখন এটা জিগেলে বলতে পারবে। তো এইভাবে আমরা ওকে মনে করেন যতটুকু পারি হেল্প করলাম। তো ওরাও পাকটাক করে দেয়, অস্বীকার করতে আমি সেটা করতে পারবো না বা করবো না। তো খাওয়া দাওয়া করায়, তো মনে করেন ওরা আমাদেরটাই খায়। আচ্ছা, যে পাক করে এই পাক আমাদেরটাই খায়। আমি আর কালাম রাত্রে মনে করেন যে দোকান থেকে যাইলো রাত্র 12টা 1টায়, সারাদিন দোকান চালাই আর রাত্র 12টা 1টায় যাই। তো ও কিন্তু যেরকম আপনি একটা চেয়ারে সোফা বসার চেয়ারে, এরকম আমার একটা সোফা ছিল রুমে, সে সোফার ওই কোনারে বসে, আমি খাটের এই কোনারে বসি। এতটুকু ডিস্টেন্সে কিন্তু ওর সাথে আমার কথা হয়, অন্য বাট কাছেও না, অনেকটা দূরে। মানে সাথী আক্তার আপনার স্ত্রীর সাথে বিয়ের আগে অনেক দূরত্বে কথা হয়। দূরত্বে। তো সে একটা বিলাই পালাই, বিলাই টালি আবার থাকে, তো বিলাইটাকে তো কথাবার্তা হয়। তখন বলো যে ভাইয়া অনেক উপকার তো করছেন। আমি কই হ্যাঁ, এখন কি কয় আমার একটা শখ। তো কি শখটা তোমার আছে তোমরা যে বলতেছ? কয় দেখেন আমি তো একটা জিনিস আমার শখ ছিল, হ্যাঁ আমি নিজে একটু প্রতিষ্ঠিত করব। মানে আপনার স্ত্রী সাথী আক্তার ফাতেমা বলতেছে আচ্ছা, যে কিভাবে প্রতিষ্ঠিত করবা? কয় আপনি তো অনেক কাজের থেকে আমাকে মানে আমি যে কাজ করতাম সেটা তো আপনি মানা করেছেন, সেটা তো আমি আর এখন করতেছি না। সে এই কথাটা আমাকে বললো যে একটা কাজ করতো, আমি সেটা নোংরা কথা আমি বলতে চাই না মানুষের সামনে, কারণ সে যাই কিছু বলুন কেন তো আমার মুখ দিয়ে সেটা আসবে না আর কি, বুঝতে পারছেন? কারণ সে তো আমার স্ত্রী ছিল, আমি বিয়ে করেছি। এখন যদি তার সম্বন্ধে আমি নোংরা কথাগিরি বলি তো মানুষ তো আমাকেই চিচি করবে, খারাপ বলবে। হ্যাঁ, তাহলে তুমি কি করতেছ এখন? কয় আমাকে যদি আপনি কিছু টাকা দেন তাহলে আমি অন্তত একটা সিলির মেশিন কিনা শিক্ষা কিছু করতে পারবো। তাই সেটা পরে চিন্তা ভাবনা করব কি করা যাবে। আমি কিন্তু তখন তো এর বিরুদ্ধে ওর মা এসে বললো যে দেখা বাবা আমাদের তো আর ওইখানে বলছিলা তুমি টাকা দিবা, তো ওই টাকাটা তো দিতে হইতেছে, কারণ ওইখানে আবার যেই মহিলাটা আসছিল ওই মহিলা নাকি জামিন হয়েছে। তো আমি আরো দিলাম 30,000 টাকা। আচ্ছা, এই গেল 70,000 টাকা ওইখানের জন্য। তো এদিক দিয়ে ওদের ঘরের খাটটা আমি একটা কিনে দিলাম, ওয়ারড্রপ কিনে দিলাম, একটা ঘরের খাট দিলাম। ওই খাটটা আবার ওদের লোক এসে নিয়ে গেল ওই লোক, তখন আমি কিনে দিলাম। দেওয়ার পরে একটা এটা কিনে দিলাম আমি। আচ্ছা, একটা ফ্রিজ কিনে দিলাম। আমার ঘরে ফ্রিজ আছে, তার তো টাকা কাটবে। হ্যাঁ, তো আমি ওদের ঘরের যা কিছু আছে সব কিছু দিয়েছি। দেওয়ার পরে তো এখন মোটামুটি ভাবে ভালো যাচ্ছে। আচ্ছা, তো আমার সাথে তার বাট অন্য কোনো সাহায্যে বলছে যে একদিন গায়ে হাত দিছে, এটা হলো সম্পূর্ণ মিথ্যা কথা। আচ্ছা, এটা একেবারে উপরে আল্লাহ আছে, নিচে আসমান। আমি কিরা কসম কাটি না সেটা ভালো না, তবে আমার মরা মার কসম খাই আমি বলতে পারি। আচ্ছা, আমি কারণ হলো কি আমি জেলে গিয়েছি, এই মেয়েদের প্রতি আমার তেমন কোনো লোভও ছিল না, কারণ যদি বাড়িও তেমন কোনো একটা লোভ ছিল না, এবং আমি সেটাকে করিও নাই। কিন্তু মানে তারপরেও আমি যতটুকু নিজেরে পারছি সেভে থাকতেছি। এদের ব্যাপার থেকে আমি একটু দূরেই থাকার চিন্তা ভাবনা করি। আচ্ছা, তো এইভাবে আপনি বলতে চান মেয়েটি যে অভিযোগ করেছে আপনার স্ত্রী সাথী আক্তার ফাতেমা, সেই অভিযোগগুলো মিথ্যা? হ্যাঁ, সেই অভিযোগগুলি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। কারণ হলো মেয়েটা তো একটা রাস্তা, মানে এমন একটা জায়গা থেকে আমি তো সেটা বলতে যাচ্ছি না। আচ্ছা, তারপর আপনার কথার প্রসঙ্গে বলতে হয়। মানে এক সময় সে দেহ ব্যবসা করতো, এক সমস্যার দেহ ব্যবসা করতো। এটা জানার পর আপনি বিয়ে করছেন যে মেয়েটা যদি ভালো জীবন ভালো সে এবং কোরআন নিয়ে সে কসমও কাটছে সে ভালো হয়ে যাবে, এই পথে আর যাবে না। যখন সে বিয়ের কথা বললো তার মা, এবং পরবর্তীতে দেখলাম আমি যে ওর মাও মানে এই ব্যবসাটার সাথে জড়িত। আচ্ছা, কারণ তাদের বাসায় যে লোকগুলি আসে অচেনা, হ্যাঁ অচেনা, একদিন লোকলে কয় এটা আমার মুখ আত্মীয় হয়, আরেকদিন একটা পোলালে লোকলে কয় এটা আমার এই আত্মীয় হয়, মানে এক এক সময় এক এক আত্মীয়র কথা বলে। আচ্ছা, মহিলা অনেকটি আসে, খালা টালা সেগুলি বলে, আত্মীয় স্বজন বলে, মানে 2-3-4 মহিলা আসছে তাদের কাছে। তো আমি এইভাবে মনে করেন তাদের সাথে কিন্তু আমার হঠাৎ করে তো ছেলেটা একদিন
বলতেছে, মানে এইভাবে ওদের আত্মীয় স্বজনগুলি এসে আমার এখানে জড়ো হয়ে গেল। আচ্ছা, বুঝতে পারতেছেন? আচ্ছা, জড়ো হয়ে যাওয়ার পরে মানে তারা কি কি আলাপ করে সেটা তো আমার জানার বিষয় না, দেখার বিষয় না। আমি যাই, ঘুমাই, সকালে দোকানে যাই, আবার মনে করেন যে তাকে দোকান দিয়া আমি চলে আসি, একটু ঘুমাই থাকি, ওইটা ওরা পাকটাক করে দেয়, খাই, হ্যাঁ, এইটুকু। তো হঠাৎ করে কালাম একদিন ওরকে নাকি, আমি জানি না, কালামরে নাকি প্রস্তাব দিছে যে দেখ তোদের তো সংসারে একটা লোকের দরকার। ও আরেকটা কথা বলি, এর ভিতরে আমি জেলে থাকাকালীন কিছু টাকা আমাকে বাইর হওয়ার পরে এক লোক, তো সে বলছিল, মানে আমি বলছিলাম তোরা যে তুই তো জেলে ছিলি, তুই আইসা আমার কাছ থেকে গেটেতে আইসা অনেক টাকা টোকা চাইতে দিতাম, তো হিসাব করে তো আমি তোর কাছে কিছু টাকা পাই, তো তুই কিছু টাকা দিলে। আর আমি জেলখানা থেকে যখন বাড়াইছি একটা কারারক্ষীর কাছে আমার কিছু টাকা ছিল জমানো, যে ধরেন যারা জেলে যাইতো আমাকে কিন্তু সবাই রিসপেক্ট করতো এবং আমাকে কিছু টাকাও দিত। যেমন বড় বড় লোক যারা ছিল আর কি, যারা ছেলেমেলে ভাই পাই লোক যারা ছিল তারা থাকতো। তো আমার সাথে কথা বললো, যে আমি জল্লাদ ছিলাম, সবাই কথা বলতো, তো জিজ্ঞাসা করতো কি ভাই, তখন আমি বললাম ভাই দুনিয়াতে তো আমার কেউ নাই, হ্যাঁ, কারণ আসেও না, দেখাও আসে না, কোনো কিছু না। তো আমি তো মনে করেন, দেখেন তো আমি তো মানুষকে জুলুম অত্যাচার করে টাকাও কামাইতে পারি না, কারণ এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো ওরা বলতো যে কি লাগবে, তখন আমি বলতাম যে ভাই আমার কিছু টাকা দিয়ে না, আপনার তো মনে চাইলে। তখন ওরা কি করতো, যে কার কাছে দেবো, যে বাইরে আপনার একটা লোকের কাছে দিয়ে দেন। তখন ওনারা কিছু টাকা আমাকে হেল্প করতো, যেমন কেউ 10,000, কেউ 20,000, ভালো ভালো লোক দেখা, মানে 5,000 নিচে কেউ আমাকে দেয় নাই। বাহ। তো এই টাকাটা আমার রাখলাম একটা কারারক্ষী জয়নাল, উনি মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নেই। বার হওয়ার পরে আমি 6.5, আর আমাকে জেলার সাহেব ভাড়া দিয়েছিল 10,000 টাকা, 6,60,000 টাকা। আচ্ছা, আমি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আমি বলতেছি 5 লাখ টাকা। আচ্ছা, না আমি বলতেছি প্রথমত, তো এই টাকাটা আমার কাছে ছিল। বাড়ি হওয়ার পরে মানে একদিন চলে গেছিলাম নগদায়, পরের দিন এসেছি গোলাম বাজার, আর গোলাম বাজার বাবু বাজার, তারপরে বাবু বাজারে এসে পরের দিন গেছি আমি ওই টাকাটার জন্য, যে টাকাটা আমি জমা রাখছিলাম কারারক্ষীর কাছে। তো উনিও ভালো মানুষ, টাকাটা দিয়ে গেছে, শাহজাহান ভাই আমি হয়তো বাঁচবো না, আমার জন্য দোয়া করেন। আমি কই ভাই ঠিক আছে, আপনি আমার টাকাটা, মানুষ তো টাকা দেয় না অনেক সময়, জেলখানা থেকে টাকা দিল অনেকে, অনেক কারারক্ষী আছে যারা মাইরা খায়, এরকম আছে ইতিহাস। তো আপনি খুব ভালো মানুষ, আমার জন্য দোয়া করেন। ওই টাকাটা ছিল আমার হাতে। তো ওই টাকা থেকে মোটামুটি আমার কাছে আছে। তো যারে কিছু টাকা দিছিলাম, আবার একটা ছেলে ছিল, তার বাড়ি কিন্তু কেরানীগঞ্জ। আচ্ছা, সে আমাকে টাকা দিল, চাচা তোমার তো অনেক টাকা আনছিলাম দেখাই গিয়া, হ্যাঁ বলছিলাম আমি, তখন সে নাকি পুরান জেলে গেছিল আর কি, একটা মামলা নিয়ে, তখন আমার কাছে ছিল। থাকার পরে তখন নাকি সে ব্রুকারি করতো চকবাজারে। তখন আমি তার কইতো, চাচা আমি তো ইয়ে করি, তো মানে আমি ওই ওরে কিছু কিছু 500, 1,000, 2,000, 3,000 টাকা চাইলে আমি দিতাম ওই যে ইন্টারভিউ। তখন আমি আবার রাইটারি করতাম, তো রাইটারি করলে ওইখানে পাওয়া যায়, কিছু পয়সা পাওয়া যায় জেল কোডে আর কি। আচ্ছা, হ্যাঁ, যদিও জেল কোডে একটা জিনিস আছে কি, যে কোনো টাকা পয়সা চলে না, কিন্তু বাস্তবতাটা কিন্তু ভিন্ন, অন্যরকম। অবশ্যই এটা কিন্তু সবাই জানে কিন্তু বলে না, সবাই কিন্তু জানে কিন্তু সেটা বলা যাচ্ছে না বা বলা হয় না। তো ওইভাবে ওর কাছে প্রায় টাকা কিছু ছিল, আমি সেটা হিসেব করে বাইরে হওয়ার পরে সে আমাকে দিল 3 লাখ টাকা, যে চাচা তুমি এইটি নিয়ে আমার মাফ করে দিও। হ্যাঁ, আমি মোটামুটি এখন একটু সুস্থ হয়েছি, কারণ সে এখন জমির দালালি করে। আচ্ছা, ভালো হয়েছে, 7 তলায় 10 তলায় থাকে, ফ্ল্যাট ট্যাট নিয়ে থাকে, হ্যাঁ, দলিল দালালি করে, তার অফিস আছে। তো ও দিল আমাকে এইটা। তো আমি যেদিন এই বাইরে হওয়ার পরে 1 সপ্তাহ পরে আমি বাড়িতে গেলাম, 7 দিন পরে আমি আমার দেশের বাড়ি গেলাম, নরসিংদীতে। তো যাওয়ার পরে তখন আমার বোন তো কান্নাকাটি করলো, বাগিনা ছিল বা নাতি টাতি ছিল, সবাই কান্নাকাটি করলো। তো সবাইকে আমি নিয়ে কথা বললাম। তো আমি এক প্রকার আমি বোনের বললাম, বোন আমি তো জেলেতে বাড়ি গেছি, তুইও তো কয় আমরা তো ভাই মুছি জীবনও তুই বাড়িতে পারবি না,
তো বাবা জায়গা জমি বেচে গেছে, এখন দেওয়া মানুষের আমগো জায়গার মধ্যে মানুষের বাড়ি করছে, ঘর করছে, বিল্ডিং উঠেছে, এটা আমরা কি করবো এই নিয়ে আমি আর তখন আমি তো বুঝছি অনেক কিছু কথাই তো আমার মানে যাওয়ার পরে কিছু না কিছু অনেক লোকে বলছে যে তোর বোন এই করছে, তো সেটা আর আমি ধরি নাই বা কিছু বলি নাই তাকে, যাক যা আবার তো হয়ে গেছে, আমার তো কেউ নাই দুনিয়াতে। তখন তারপর আমি বোন রাখলাম, বোন এই যে 2.5 লক্ষ টাকা আমি দিলাম, এইখানে নাকি তোর এই অটো পাওয়া যায় 80,000 84,000 টাকা একটা অটো নতুন গাড়ি বানানো যায়, পাওয়া যায়। তো এই 2টা গাড়িও যদি তোরা আমার লাগে কিনিস, 3টা গাড়ি কিনলে দৈনিক 200 টাকা 600 টাকা আসবে। আমি বোন গ্রামে থাকতে পারবো না, কারণ আমার গ্রাম দেখে এখন খুব খারাপ লাগে, যেহেতু বাড়িঘর নাই, কোনো কিছু নাই, এখন আমি কোথায় থাকবো, কার বাড়িতে থাকবো? আমি ঢাকা গিয়ে একটা বাসা নিয়ে থাকি, সমস্যা নাই। তো তোরে তুই এই টাকাটা দিয়ে একটা গাড়ি কিনে দিস, আচ্ছা 3টা গাড়ি কিনিস, আমার 200 টাকা করে এলে 600 টাকা থাকবে, অন্তত যদি 600 টাকা থাকলে মাসে আমার 16,000 17,000 টাকা থাকবে, আমার চলার মতো কোনো কষ্ট হবে না। তারপর দিয়ে চলে আসলাম। তারপর ওই টাকা তো আছেই, যেটা 6 লাখ টাকা আনছি, ওইটা কিন্তু বলি না কারো কাছে। আমি কিন্তু টাকা ব্যাংকে রাখি না, যেহেতু আমার কোনো ইয়ে নাই, আমি ব্যাংকে রাখবো কি জন্য? টাকা তো আমার থেকে কেউ চুরি করে নিয়ে যাবে গা? টাকায় 3টা অটো কেনা হলো? না, কিনে নাই। আচ্ছা, অটো কিনে নাই। তখন হঠাৎ মানে এটা হলো পরের ঘটনা, কি মানে আগে বলতেছি কথাটা, এটা ওরা যে জানছে কিভাবে। তো হঠাৎ করে তো এইভাবে মনে করেন যে ওইখানে তো টাকাটা বোনের কাছে দিলাম। বোন কি করলো, ওর ছেলের নামে একটা গাড়ি কিনলো। ওর ছেলে কন্ট্রাক্টারি করে রোডে, 10 বছর থেকে গেছে বিদেশ। তো ওর ছেলের নামে একটা গাড়ি কিনলো, ওই মানে লরি গাড়ি যেটাকে বলা হয়, ওই গাড়িটা কিনে ওর ছেলের নামে রাখলো। আর আমি যখন ফোন দিলাম কি গাড়িটারি কিনছত, কয় না, হ্যাঁ তো এর নামে গাড়ি কিনে লাইছে, তো তোরে আস্তে আস্তে আমরা টাকাটাই দিয়ে দেবো না। বুঝতে পারছেন? তখন আমার মাথায় তো মনে করেন আকাশ ভাঙিয়া পড়লো। মানে বোনও ঠকালো আপনাকে? হ্যাঁ, আর এইটা কি করবি নি? আপন বোন, আপন বোন, এত বছর পর বেরোইলাম, আপনার কাছ থেকে টাকা নিয়ে সেটাও সে মেরে দিল, এক প্রকার মেরে দেওয়াই। হ্যাঁ, তুই এটি কি বলি বোন, মানে ফোন আলাপ করতাম তখন, কিন্তু মনে করেন ওরা তো যাক এইভাবে এই কথাগুলি, কিন্তু যখন তারা আসছে তখন আমি বাগিনার কাছে টাকা চাইতাম, গালাগালি করতাম। হ্যাঁ, কেটে দেন। জি, তখন এইভাবে মনে করেন যাক বোনের সাথে আমার বললাম, বোন আর লাগবে না জীবনে, সম্পর্ক তো দরকারই নেই, আর তোমাদের সাথে আর কোনো সম্পর্ক নাই, আমি আর বাড়ি ঘরে যাবো না কোনোদিন, পরিচয় দিব না যে তুমি আমার কোনোদিন বোন ছিলা। আমি এইভাবে তো একদিন ওই আমার ছেলেটার সাথে তো ডেকে নিয়ে বলে, তাকে নিয়ে ছাদের উপরে উঠেছে রাত 12টার সময়। কালামকে নিয়ে গেছে আপনার স্ত্রী? না, আমার শাশুড়ি। আচ্ছা, কালাম তো শুনলাম তুমিও তো গেছিলে ওদের বাড়িতে? কয় গেছিলাম। তো ওর মামার সাথে, ওর বাগিনার সাথে, ওর বোনের সাথে কি দ্বন্দ্ব হয়েছে, সবকিছু তো টেকা মাইরা দিছে, তো এখন তোর কেউই নাই দুনিয়াতে। তো এখন তো আমরা এখানে আসি পাক টাক করে দিই, তো সে যদি রাজি থাকে, তোমার দাদায় সেটা আমাকে দাদা দেখতো, তাইলে আমরা বিয়ে দেবো, সাথীরে বিয়ে দিয়া। হ্যাঁ, আমি কিন্তু মানে এটা পরে বলি, আগের কথা কি? একটা সেকেন্ড, দর্শক, সাথীর সাথে যে সম্পর্কটা, এই সম্পর্কটা হচ্ছে উনি কিন্তু বড় মনের পরিচয় দিছে। সাথী দেহ ব্যবসা করত, এটা উনি জানতেন, এবং সাথীর মা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত, এটা উনি জানতেন। সাথী একদিন তাকে বলে, একটা সম্পর্ক হয়ে যায়, কথাবার্তা বলতে বলতে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। 43 বছর কারাগারে থাকার কারণে সে তো দিন দুনিয়ার সম্পর্কে কোনো ধারণাই নাই। 43 বছর, আমার জন্মেরও আগে তিনি কারাগারে প্রবেশ করেছেন। তো সাথী আক্তার তাকে বলেন, কোরআন শরীফ ছুঁয়ে স্পর্শ করে, পবিত্র ধর্মগ্রন্থ সেটা স্পর্শ করে বলেন যে আমি কোনোদিন আর এই পথে পা বাড়াবো না, যদি আপনি আমাকে একটা ভালো বা প্রতিষ্ঠিত করে দেন। তো ওনার যে টাকা পয়সা আছে কিছু, এইটা জানতে পারে সাথী আক্তারের মা। সাথী আক্তারও জানতো? সাথী আক্তারও জানতো। সাথী আক্তারের মা, তার দূরসম্পর্কের এক নাতি আছে। না, দূরসম্পর্কের নাতি, এর বাড়ি বরিশাল। সে একটা হোটেলে কাজ করতো, তাকে আমি ওইখান থেকে নিয়েছি, আমার সাথে থাকতো। ও বাড়ি হওয়ার 17-18 দিন পরেই, মানে প্রথম সে আমাকে আমার কাজ করতো, কাপড় চোপড় দিত। সেই নাতি কালাম খুবই ভালো ছেলে। হ্যাঁ, খুবই ভালো ছেলে, দেখা হয়েছে। কারণ এটাও বলি আমি, আচ্ছা এটা পরের কথা বলতেছি, এটা পরে আসবে। তো এখন আমি ওকে বলে যে যদি রাজি থাকে তোমার দাদায়, তাইলে মানে আপনার শাশুড়ি বলতেছে? শাশুড়ি বলতেছে কালামকে আলাপ করে দেখো যদি বিয়ে করবো কি না, আমার মেয়েকে বিয়ে করবে কিনা। আমার মেয়ে বিয়ে দেবো যদি করে সে। তখন
এই কথা বলার পরে কয় আমি দাদার এইটা বলতে পারবো না, দাদারে আমি কয় এর ভিতরে কিন্তু হ্যাঁ কিন্তু মনে করেন যে আমারে দাদা আমি আর কত করবো, হ্যাঁ ও এর ভিতরে আমাদের একটা বাসা ছিল, তো বাসার মধ্যে আমরা একটা দোকান দিয়েছি চায়ের, কারণ ওই যে আমার কাছে কিছু টাকা আছে, হ্যাঁ মানে ওই যে 3 লক্ষ টাকা যে দিছিল আমার ক্যাশে, তো ওইখান তো মনে করেন 2.5 লক্ষ টাকা দিয়ে 50,000 টাকা আছে, তো এইটি দিয়ে মোটামুটি তো আমার টিম, আমি বাইরে হওয়ার পর তো মিডিয়া যাইপে পড়ছে, বন্ধু বান্ধব রাইছে দেখতে আমাকে, অনেকে 5,000 10,000 2,000 5,000 10,000 মানে যে কিরকম পারছে সে এইরকম আমাকে দিছে। ওই যখন বাইরে হওয়ার পরে আমি কইছি যে আপনারা, আমার তো কিছুই নাই, ঘর নাই বাড়ি নাই, আমি কিভাবে থাকবো, কোথায় খাবো, কিন্তু এটা কিন্তু বাস্তবতা ছিল যে আমার কিছুই ছিল না। এখনো তো নাই। হ্যাঁ এখনো নাই। আমার অনেক বন্ধু বান্ধব আমাকে অনেক কষ্ট, অনেক টাকা দিয়েছে আমাকে, যেটা বলে মানে আমার এমন কোনো লোক নেই, আমার সাথে যারা ছিল তারা আমাকে অনেক সাহায্য করেছে। হ্যাঁ আমি আজকে মানে এমন একটা জায়গায় এসে পড়েছি যেটা আমি মানে আমাকে যদি এখন যদি মানে কেউ মেরেও ফেলতো সে আমাকে, আমার কোনো কষ্ট থাকতো না, সাথে যদি আমাকে কোনো কিছু খায় মেরে ফেলতো আমার কোনো কষ্ট ছিল না, কিন্তু সে যে প্রতারণাটা আমার সাথে করছে সেই জিনিসগুলো আপনাকে বলতেছি আমি। তো তখন সে আর আমাকে এটা বলে নাই। তো তাদের 4-5 জন মেহমান আসলো একদিন, বৈশা পরে সন্ধ্যার সময় বলতেছে কয়াস, আমি গেছি রুমে কালাম দোকানে, কয় বাবা তোমার তো কেউই নাই, মানে একটা মহিলা আমাকে প্রপোজালটা দিল, তো তোমার তো বোনের সাথে গন্ডগোল, বোনের তোমার টাকা মাইরা খাইলো, তো এই যে টাকা পয়সা আছে তুমি মহিলা গেলে লিখে রাখাইবে, আজকে যদি তুমি একটা দুর্ঘটনা ঘটে তোমার যত্ন কে করবে, তুমি আজকে 20-7 দিন পরে থাকো, তোমাকে তো কেউ দেখবে না, কে দেখবে, কিন্তু তখন তুমি টাকা পয়সা যে কামাইতেছো বা দোকান থেকে আনতেছো বা যেমনি হোক এই যে কামাইতেছো বা মানুষে দিতেছে, তাহলে সেই টাকা পয়সা গেলে তোমরা কি করবা, তুমি করবা কি দিয়া টাকা। আমি বললাম যে আপনারা কি কই, না আমরা বলতেছি আর কি, এটা তো তুমি যদি একটা বিয়ে শাদী করো তাহলে তো সেই মেয়েটা তোমাকে দেখবে। এটা কিন্তু ওরা এই 4-5 জন লোকে কিন্তু ঘরের ভিতরে আমরা বসা, কিন্তু পাশে যে 2টা রুম আছে, হ্যাঁ এরা কিন্তু এই রুমে খুব একটা মানে আমিও তাদের সাথে খুব কথা কম বলতাম, হয়তো এমনি আমাদের খালার ঠালা ডাক দিতাম, কেউ আবার খালু ডাক দিতাম, এমনি কথা বলতাম, কিন্তু তাদের সাথে অ্যাডজাস্ট খুব মিশতাম না, আমি খুব কম মিশতাম, মানে বেশিরভাগ সময় এই সাথী তারা না আসতে আমি আর কালাম কিন্তু ঘরের দরজা দিয়ে দিনের বেলায় হ্যাঁ শুয়ে আর টিভি দেখতাম, ঘরে টিভি ছিল, ওই যখন দোকানটা না দিতাম, আর এখন তো দোকান দিয়ে ফেলছি, এখন তো আর ঘরে থাকিও না, তো এইভাবে কথাবার্তা মনে করেন 1 দিন 2 দিন 3 দিন, তখন আমি বললাম যে আমি কই থেকে এই মেয়েটা পাবো, তখন ওর মা আমাকে প্রপোজাল দিল যে তুমি যদি রাজি থাকো বাবা, আমি তো তোমার মায়ের মতো, হ্যাঁ আমি কই হ্যাঁ মায়ের মতো, নারী জাতি তো মা, জাতটাই তো মায়ের জাত, তা আপনি কি বলেন বলেন, আমার মেয়েটা যদি আমি তোমাকে বিয়ে দেই, হ্যাঁ তুমি তো সব কিছুই জানো, তো এখন মনে করো তার আগে বিয়ে হয়েছে কিনা সেটা কিন্তু আমি আগে জানতাম না, আচ্ছা তা যেহেতু আমি জানি, তো এখন সে কি বিয়ে করবে, কয় হ্যাঁ বাবা সে বিয়ে করবে। আমি বললাম যে ঠিক আছে আমি তার সাথে কথা বলে দেখি। তখন তাকে আমি বললাম, মানে আপনার স্ত্রীকে আপনি বিয়ের আগে দেখা করে বলছেন? না এইরকম আসে, হ্যাঁ কিন্তু অলরেডি কিন্তু রাত্র 12টা 1টা পর্যন্ত আমার রুমে থাকে। আচ্ছা কালাম যখন আসে দোকান থেকে আমি আসি, মানে আমি একটু আগে চলে আসি, কালাম দোকানটা বন্ধ করে পরে আসে, আমি ঘরে বসি, সেইখানে বসে বসা মানে খাওয়া দাওয়া কিন্তু আমরা একসাথে করি। আচ্ছা হ্যাঁ ও খায়, ওর মাও খায়, আমরাও খাই, একসাথে বসে কিন্তু খাওয়া দাওয়া করি আমরা আমার রুমে। তো ওর মা চলে যায়, ও কিন্তু রাত্র 12টা 1টা পর্যন্ত এখানে বসে টিভিও দেখে, কথা বলে, আবার মানে একটা বাংলা মোবাইল ছিল ওর হাতে, মোটামুটি দেখছে কি যে একটা মোবাইলটার ইয়েটা ফাইটে গেছে, গ্লাস টাসটা, ওখানে যে মোবাইলটা সে ব্যবহার করতেছে, এটা যদি আপনারা প্রমাণ চান আমি আরেকটা প্রমাণ দেই, এই মোবাইলটা 11,000 টাকা দাম দিয়ে আমি কিনেছি তার জন্য, তাকে নিয়ে এসে কাঠুরিয়া বাজার থেকে, আচ্ছা ওই দোকানদারের কাছে আমি যাই, গিয়া সে বললে জিজ্ঞাসা করবে আমার কয়তো বাইরা কেডা, ওই দোকানদারের সাথে আমার এমন সম্পর্ক হয়েছে, আমি 5-5টা মোবাইল দোকানদার থেকে নিছি, বাকিও মানুষের মোবাইল লিয়ে দিছি। হ্যাঁ তো আমি চাইলে ওই দোকানদার আমাকে 10টা মোবাইল দিত, না করতো না। তো ওই দোকান থেকে এখন সে বলতেছে নাকি ব্যাংকের থেকে টাকা দিছে আমার, আমি বলে মোবাইল, আচ্ছা যাক। তো এখন ওর সাথে তো আমি ডাক কথা বললাম যে তুমি
এরকম এরকম তুমি নাকি বলছো বিয়ে করব। কই দেখেন আমার তো স্বপ্ন। আমি বললাম যে তুমি যদি বিয়ে করতে চাও তো তুমি করতে পারো, সমস্যা কোথায়? আর তোমাকে কোথার থেকে আনছি, কীভাবে আসছো এটা তুমি জানো, আমি তোমাদের সব ব্যাকগ্রাউন্ড জানিয়ে গেছি। ওইখান থেকে কিছু কিছু লোকে কিছু ছেলে, কারণ ওইখানকার আমি যেখানে যাই, কারণ বাংলাদেশের মানে অন্তত ঢাকা শহরে আমি যেখানে যাই, আপনি দিনের বেলায় যদি আমি এখানে থাকতাম বা রাত্রের বেলায়ও এখানে আসতাম, দেখতাম তো 2-4-5টা পোলাপান এখানে আমার সাথে অ্যাডমিট করতো। কেন চিনে ফেলতো কেন? ওই যে জেল কাটছে, বুঝতে পারছেন? তো ওইখানে যে আমি একদিন গেছি ওই বাসা পাল্টানোর জন্য, সবাই উড়মুড় করে আমার ধরছে, পুরো পোলা মানে আমার চিনা ফেলছে। আরে কাকা এই জন্য টানে, এই জন্য টানে, মানে খাওয়ার লাগি। তো তারপরে ওরা তো মনে করেন যে কিছু না কিছু আমাকে একটা ধারণা দিছিল। আর আমি নিজে অত কোথার থেকে যেটা আমি বললাম তো আমি বলতেছি না, বুঝতে পারছেন আমার কথাটা কি? মানে তো আমি এখন মানুষে তো বলতেছে মেয়ের কান্না দেখা, মেয়ে ঠাটপট কথা বলতেছে যে আমার, আচ্ছা সেটাকে আমি আরো পরে বলবো আর কি, আপনারা যদি একটু সময় নিয়ে শোনেন। তো আচ্ছা পরে কয় আচ্ছা আমি কালকে বলবো আপনাকে। ঠিক আছে বললো। আপনি কি বলছিলেন যে আমার বয়স সব না আমি বলতেছি তুমি কি রাজি? না আমি বলতেছি, আমি কিন্তু ওর মাকে বলছিলাম যে দেখেন এটা কিন্তু হয় না। আমার বয়সটা কত জানেন? 60+। আর আপনার মেয়ের বয়সটা কত? কয় দেখো আইডি মানে কইলো আর কি, কয় 20-22। হ্যাঁ, তো ওর আইডি কার্ডে বয়স চলে বর্তমানে 24। বুঝতে পারছেন? 24 চলে। তা এইটা পরের দিন সে করে আসলো, তখন ছেলেটার দোকানে তা আমার সন্ধ্যার সময় আসা বসে বলল যে আপনি একটা কাজ করলে আমি কিন্তু রাজিমুখী। তখন সে বললো আমাকে, দেখেন যেহেতু আপনার বাগিনারা আছে, আপনার বোন আছে, আর তো কেউ নেই না, তো তাদের সাথে গন্ডগোল হয়েছে, কিন্তু এই যে আপনি এখানে দোকানদারি করতেছেন, কালামও এখানে আছে, এই যে আপনার কাছে কিছু টাকাও আছে, এর ভিতরে আবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাকে একটা, এর ভিতরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাকে চিঠি দিল, এটাও তারা জানে। হ্যাঁ, 5 লক্ষ টাকা আনার জন্য। তা আমি আবার 5 লক্ষ টাকা তুইলাই না, নরসিংদী থেকে টাকাটা না ঢাকা চলে আসছি, একবারে ক্যাশ টাকা 500 টাকা নোটের বান্ডেল। এটা আমার কাছে খুব খুশি লাগতেছে। এত বছর পরে মনে করেন ভারী হইয়া এতগুলি টাকা দেখতেছি, এটা নিজের কাছে রাখতেছি, মানে আমার কাছে একটু ভালো লাগে। আমি কে ইয়ে করবো কেন? হ্যাঁ, কিন্তু এটা কোন মানুষ জানে না জিনিসটা। আর আমার কাছে যে টাকা সেটা মানুষের জানার কথা না। আমি তো বলছি যে আমার তো কিছুই নাই, কথাটা বুঝতে পারছেন? তো আমি কি করছি, আমার যে খাটটা ছিল, খাটের এখানে একটা তোষক ছিল, তোষকটা পিছনটা পায়ের পিছনটা কাইটা রাখছি, কাইটা মানে জায়গাটা এইভাবে যাতে হাত দিয়া এই পর্যন্ত ঢুকানো যায়। এটা কালাম জানতো, আমি আর কালাম জানতাম। কিন্তু কালাম কিভাবে জানলো? ওই যে 5 লক্ষ টাকা যখন আনলাম তখন কিন্তু সাথে তার ফাতেমা এখানে ছিল না, তার আগেই কিন্তু টাকাটা আনছিলাম। তো আমি চিন্তা করি যে আচ্ছা ছেলেটা তো আমি দোকান দিমু, তো তার আগে একটু পরীক্ষা করি। তো আমি এই টাকাটা ফালাই দিয়া আর বললাম, কালাম টাকাটা দিয়েছি, আমি এক জায়গায় যাইতেছি গিয়া। তা আমার চিন্তা হইলো যদি সে 5 লক্ষ টাকা লিয়ে যায় যাক গা, কিন্তু সব ঠিকানা আমার কাছে আছে। হ্যাঁ, তো তার একটা মোবাইলে কিনে দিয়েছি আমি 6,000 টাকা দা। ছেলেটা কিন্তু আমরা বলো, তো 2 দিন পর্যন্ত আমি পাবনা গেছিলাম এক লোকের সাথে দেখা করতে, সে জেল কেটে গেছে। তো সে ফোন করছে, ওই ফোনে তার বাসায় দিয়েছি, বাড়িতে গেছে, সে আমাকে খাওয়ায় দেওয়া 15,000 টাকা দিয়ে দিয়েছে। 2 দিন আসতে দেয় নাই। তো 2 দিনের ফোন দিয়েছি, তুই কই? আমি তো বাসায়। তুই তো আইসা দেখি সে বাসার মধ্যে খালি শুয়ে শুয়ে টিভি দেয়, মোবাইল টিপে, মানে গেম খেলে। তারপরে কিন্তু আমার দোকানটা দেওয়া তারে নিয়ে, তো ছেলেটা সৎ ছেলে, সে কিন্তু টাকা গেলি ধর নাই। এত টাকা দেখছে, কিন্তু ওই টাকা গেলিও, আমার টাকা গেলিও, সব টাকা দেখছে, কিন্তু সে কিন্তু টাকা গেলি ধরে নাই। সৎ ছেলে, কিন্তু অনেস্ট একটা লোক। আচ্ছা, তো এর ভিতরে বিভিন্ন চ্যানেলে যাই, বিভিন্ন ইয়া হয়। তো এইটা আবার সাথে বিয়ার পরে না, মানে এইটা আবার এরা জানছে জিনিসটা, বুঝতে পারছেন? তো জানার পরে তখন আমার সাথে আসলো কে, আপনার এই যে আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। আমাকে তো অনেকে প্রশ্ন করে, এই মেয়েও বলছে যে আমি এত টাকা পালাম কোথায়। লেখক এবং প্রশাসকের ভিতরে একটা চুক্তিনামা দেখেন, আমার একটা বই বার লিখছি আমি, সেই বইটা থেকে আমার কত টাকা প্রফিট আছে এবং কত টাকা অ্যাডভান্স দিয়েছিল আমাকে দেখেন। হ্যাঁ, আপনার একটা
বই ছিল। কেমন ছিল জল্লাদ জীবন। এখানে কত টাকা সে আমাকে অ্যাডভান্স দিছে? দাঁড়ান, কোন পৃষ্ঠায়? 500 কপি মুদ্রিত হবে। হ্যাঁ, কেমন ছিল জল্লাদ জীবন গ্রন্থটি প্রকাশের জন্য অগ্রিম 10,000 টাকা গ্রহণ করিলাম। এই অর্থ পরবর্তীকালে রয়্যালিটির সাথে সমন্বয় করা হবে। আচ্ছা, দেখেছেন? এই বইটার শতকরা মানে অর্ধেক হলো তার, অর্ধেক আমার টাকা। মানে সে যতবারই পয়সা পাবে অর্ধেক টাকা আমাকে না দিয়ে মনে করেন হ্যাঁ আমাকে দিবে, যত পয়সা পাবে তত আমার এখান থেকে প্রফিট আসবে। এই মেলায় বইটা এবার 5,000 কপি মেলায় বই বিক্রি হচ্ছে আমার, তাহলে এই টাকাগুলি আমার কোথায় গেল? তো দেখাইলাম আর কি যে লেখক প্রকাশের চুক্তি। অনেকে বলে, অনেকে প্রশ্ন করে যে এত টাকা সে কোথায় পেলো। মেয়ে বলতেছে যে এত টাকা কোথায় পেলো। যেই দিন এই মেয়েটা যেদিন নিয়ে এখানে বসে টাকাটা আমাকে গুনা দিল, সেদিন তাকে দিয়েছি 500 টাকা, যে এই যে তোমরা দুইজনে 500 টাকা, তুমি নাও 500 টাকা, কাল আমরা দিয়েছি 500 টাকা, 10,000 টাকার থেকে। যে এই যে আজকাল লেখক প্রকাশের সময় চুক্তি আমার এই যে 10,000 টাকা দিছে, তোমরা 500 করে টাকা নাও। বুঝতে পারছেন? তখন কিন্তু তার সাথে আমার বিয়ে হয় নাই। জি। তো আপনারা তো অনেক সময় প্রশ্ন করেন বা অনেক মিডিয়া প্রশ্ন করে যে এত টাকা আমি কোথায় পেলাম, কিভাবে পেলাম, ব্যাংকে রাখলেন না কেন, এটা করলেন না কেন, সেটা করলেন না কেন। আমি ব্যাংকে রাখতে যাবো? আমি টাকা বুকে নিয়ে মরে যাবো, আমার ব্যাংকে রাখতে হইব কেন? আমি যদি মরে যাই তো বুকে নিয়ে মরলাম, সমস্যা কোথায়? আর মানুষে জানবো কেন যে আমার কাছে টাকা আছে? এটা মানুষকে আমি বুঝতেই বা দিব কেন? আমি একটা দোকান চালাচ্ছি, দৈনিক দোকান থেকে আসতে চাই, কিছু না কিছু তো দোকান থেকে আমার টাকা আসতেছে, আসতেছে না? হয়তো যদি এখানে 10,000 টাকার মাল বিক্রি করি বা 5,000 টাকা বিক্রি করি, কিন্তু 200-500 টাকা আসতেছে আমার, তো এই টাকাটা যাচ্ছে কোথায়? আমার কাছেই তো থাকতেছে, লাভটা আমার এখানে থাকতেছে না? যত বন্ধু বান্ধব আছে সবাই টাকা দিচ্ছে আমাকে, এবং রংপুর থেকে এক লোক আমাকে 40,000 টাকার মালামাল দিয়ে গেছে ফ্রি ভাবে, বাতি, ইলেকট্রিক্যাল বাতি, যে এটি আপনি বিক্রি করে এই টাকাটা আপনার। চিটাং থেকে এক লোক আমার নামে টাকা পাঠাইছে, হ্যাঁ 20,000। আমি জানিও না চিনিও না, যে ভাই আপনি একটা বিকাশ নাম্বার দেন, আজও পর্যন্ত কইতে পারতাম না সত্যি কথা সেই লোকটা কে এবং কি। শুধু একটা বিকাশ নাম্বার দিলাম, হ্যাঁ এই গোলাম বাজারেই, সে আমার জন্য পরে বিকাশ নাম্বার দিয়ে খারে রয়েছি, ভাই আপনি দাঁড়ান আমি টাকা পাঠাইতেছি। ওই লোক টাকা পাঠাই দিছে। আরেক লোক, হ্যাঁ তার বাড়ি কোথায় সেটা আমি জানি না, সাভার বলছে ঠিকানা, সে 50,000 টাকা আমার জন্য পাঠাই দিল, বিকাশ নাম্বার দিস, তখন আমার বিকাশ কোন নাই। বুঝতে পারছেন? আচ্ছা, চ্যানেল আইয়ে গেলাম, ওইখান থেকে 25,000 টাকা দিল। ওই আরেকটা চ্যানেল আছে কি ইয়েতে বসুন্ধরায়, ওইখানে ইয়া করলাম, মানে কয়েকটা চ্যানেলে গেছে, সব চ্যানেল তো নাম মনে থাকে না। তারপরে আমার সাথে যে বাইরে হওয়ার পর যে ইয়ে ছিল, ওই আপনার সাংবাদিক নামটা তোমার মশিউর রহমান, উনি বিভিন্ন জায়গা থেকে আমাকে ওনার সাথে ঘুরে 1 মাস, উনি বিভিন্ন জায়গা থেকে, উনি আর ক্রাইম রিপোর্টার আরেকজন আছে এই বাংলাদেশ প্রতিদিন, ওই যে বসুন্ধরায়, নামটা আমার মনে নেই। আচ্ছা যাক, ওনারা আমাকে টাকা দিত, মানুষের তানে টাকা লইলে আমাকে দিত 10,000, 5,000, 20,000 এরকম টাকা আমার কাছে দিছে। আপনার তো কিছু আপনি চলেন, আপনি উঠেন। তাইলে মানুষে জিজ্ঞেস করে যে আমার কাছে তো কোথার থেকে টাকা গেলে আসলো। আচ্ছা, তারপরে আপনার বললো যে এই টাকা গেলি তো মানুষ খাবে, কালামের শরিক হবে, আপনার নাতি দাদা ডাকে আপনারে, তারে খুবই আদর করতাম। তারা কিন্তু দেখছে যে আরে কতটুকু আদর করি। হ্যাঁ, তো কারণ আমার তো কেউ নেই তখন, কিন্তু সেই আমার পাশে ছিল, আমার কাজকর্ম করতো প্রথম জেলখানা থেকে বাইরে। কালাম এখনো তো আছে? এখনো আছে। আচ্ছা, তো এইভাবে তো বললাম, কয়ে দেখেন আমাকে আপনি 10 লক্ষ টাকা দিবেন, এটা আমার প্রভিডেন্ট থাকবে, কারণ যদি আজকে আপনার কাছে দুর্ঘটনা ঘটলো, কারণ বয়স বেশি, কারণ আমি বললাম কথা চিন্তা করে বলো, আমার বয়স কিন্তু 60-এর উপরে, কয় সমস্যা নাই, আমি আপনাকে বিয়ে করব, কিন্তু 10 লক্ষ টাকা দিতে হবে। আচ্ছা, বিয়ের আগে এই শর্ত? এই শর্ত। পরবর্তীতে 2%, যেহেতু আপনার কাছে টাকা আছে, 2% জমিও কিনে দিবেন আমার নামে। আচ্ছা, ঠিক আছে দিব, আমার তো সবকিছু, আমার যে পরিবার হবে তারই তো সবকিছু থাকবে। তো সে যখন যত্নই চালি করবে, তখন আমি কিলাম যে ঠিক আছে আমি একদিন ভাবি। তো আমার মনে হইল যে মেয়েটা তো কোথার থেকে পরিচয় হলো, কেমনে পরিচয় হলো, এটা সব কাজ বলা যাচ্ছে না, কারণ যেহেতু তখন খালা তো পরিচয় দিয়ে ফেলছি, এটা তো সমাজে বলা যাচ্ছে না।
তারা যে এরকম ক্যারেক্টারের লোক, বললে তো এখানেও মানে আমাকে অপমান অবস্থা হতে হবে, তাই না? তো এইভাবে পরিচয় হতে 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 মনে করেন এক প্রকার আমি বললাম যে ঠিক আছে। তখন আমি একটা উকিলের কাছে পরামর্শ ছিলাম। তখন উকিলে বললো যে দেখেন, যদি বউ টাকা নিয়ে যায় এটা কিন্তু মামলা হয় না, আরো কিছু দিলেও কিন্তু মামলা হয় না। তো ঠিক আছে, আপনার একটা সংসার করার প্রয়োজন আছে, কিন্তু এই মেয়েটাকে যে আপনি বিয়ে করবেন, মেয়েটা একদম দেখা যাচ্ছে অল্প বয়সের, মানে ওর ছবিটা কিন্তু আমার মোবাইলে ছিল, আগের মোবাইলে। আচ্ছা, আমি অনেকে ছবিও পাঠাইলাম উকিলকে। পরে কই যে আপনি একটা অঙ্গীকার নামা করে দেন, যদি মেয়েটা টাকা লিয়ে পরে জায়গা কি করবেন আপনি, লাত্তি দা ফেলাই দিলে। এখন আপনার বাসায় থাকতেছে, পাশের বাসায় থেকে আপনি কাজকর্ম করতেছে, কারণ 10 লক্ষ টাকা হাতে পাবে, টাকাটা কম না কিন্তু, বড় একটা অ্যামাউন্ট, 10 লক্ষ টাকা, অনেক টাকা, অনেক টাকা। তখন আপনি কি করবেন, তাহলে কি করুন, যে এইভাবে একটা অঙ্গীকার নামা তাকে দিতে হবে যে ওই টাকা যদি আমি কোনোদিন তোমার সাথে এরকম ভাবে বিয়ার বলবৎ না রাখি, এককালীন সমুদয় টাকা তোমাকে আমি দিব। বুঝতে পারতেছেন? তো বিয়ের আগে আপনি একটা অঙ্গীকার নামা করলেন? করলাম। এটা কিন্তু আমি একা করি নাই, শোনেন, যেই দিন বিয়েটা হবে সবকিছু ডেট করলো যে ওই দিন তাকে টাকাটা দিতে হবে। ওর ভাই বরিশাল থেকে এখন বলতেছে সে যে চাকরির কথা নাকি বলছি আমি, 3 লক্ষ টাকা দিতে হবে, ওর ভাই আসছে, কিন্তু না, এটা হলো সম্পূর্ণ, মানে মেয়েটা তো কথা বলতেছে দেখতেছেন, যদি কোনো ফ্যামিলির কোনো স্ট্যাটাস এবং কোনো ভালো সোসাইটির কোনো মেয়ে হতো তাহলে সে মুখ দিয়ে এই কথাগুলি কিন্তু বলতো না। আমি আজকে যা বলেছি, কেন বলেছি, দেওয়ালে ফিটটা ঠেকে গেছে বিদায় আমি জনসম্মুখে তার ইয়েটা প্রকাশ করতেছি, সে যে কিরকম একটা মেয়ে ছিল, আমি তাকে কোথা থেকে আনলাম। কিন্তু উকিলের কাছে কিন্তু আমি প্রথমত সত্যি কথাটাই বললাম যখন উকিল মামলাটা করবে, তখন বললো যে ভাই এইটা বলা যাচ্ছে না, এটা বলা ঠিক না, কারণ আমরা কোর্টে মামলা করব। আপনি একটা অন্যভাবে ঘুরায় বলেন যে আপনি মুজাহিদ থেকে মেয়ের সাথে এইভাবে পরিচয়, তারপরে তার সাথে সম্পর্ক, কিন্তু এটা তো বলা যাচ্ছে না। তখন কিন্তু মামলাটা কিন্তু এইভাবে আমি করে নিচ্ছি, কিন্তু আদতে তাকে আনছি কিন্তু ওই জায়গা। তার সাথে যে মেয়েটা একদিন প্রথম দিন ইয়েতে আসছিল, সেই মেয়েটাও হোটেলে, মানে যেই দিন আমি আমাকে নিল ওই দিন গিয়ে দেখে ওর রুমে এই মেয়েটা, 2টা মেয়ে কথা বলতেছে, আমাকে দেখে এই মেয়েটা বাইরে চলে আসলো মিম, আর সে হোটেলে রয়ে গেল। আচ্ছা, মানে যে বান্ধবীকে দেখছিলেন সে বান্ধবীও দেহ ব্যবসায়ী? হ্যাঁ, ওই দেহ ব্যবসায়ী। আচ্ছা, এবং তাদের সাথে আরো কিছু মেয়ের পরিচয় আছে, তারাও দেহ ব্যবসায়ী, তবে সেই মেয়েগুলি আমি পাই নাই। সে বলছিল আচ্ছা যাক দেখেন, তখন আমি তাকে বিয়ে করলাম। টাকা, তখন আমার যে মোবাইলটা ছিল, আমাকে তারা বলতেছে যে কোনো লোকের প্রয়োজন হবে না, আমার ভাইয়ারে খবর দিয়েছি। তো ওর ভাইয়া আসছে রাত্রের বেলায় লঞ্চে বরিশাল থেকে। হ্যাঁ, আপনার স্ত্রীরা কয় ভাই কয় বোন? না, আমার স্ত্রীরা আমি তো সঠিক জানি, একটা ভাই আসছে ছোট, নাম হলো মাহিন, এটা নাকি তার মার ঘরের, এর বাপ নাকি আরেকটা বিয়ে করছে গ্রামে, এই গ্রামে থাকে ওর বাপ বলছে, আর ওরা 2জন মাছে যে ঢাকায় থাকে, জুড়াই থাকতো। খালি জুড়াই না, ওরা অনেক জায়গায় রয়েছে, কাজলা টাজলা দিকে, যাত্রাবাড়ি, যাতে দলপুর, মেয়ে কিন্তু অনেক জায়গায় চিনে, কিন্তু আপনার দেখা যায় যে সে কিছুই চিনে না। বুঝতে পারছেন? রাইট। কারণ আচ্ছা যাক, তারপরে ওর ভাই আসছে, উপরে ওর বাইরে নিয়ে গেলাম কোর্টে। ওর কোন ভাই, ছোট ভাইটাকে? না, ওর একটা বড় ভাই আছে রাসেলকে কোর্টে নিয়ে গেলাম আমি। আচ্ছা, রাসেলকে আপন ভাই? না, কে এরা বলছে চাচতো ভাই, আমি ওনাকে জিজ্ঞেসি যে হ্যাঁ আমার জেরাতো ভাই। আচ্ছা, তখন ওনাকে কোর্টে নিয়ে ওনার সামনে উকিল লিখলো এবং বললো যে এইভাবে উকিল কিন্তু সইটি সবকিছু আছে, দেখছি অঙ্গীকার নামায় যে আপনারা এখন সই করে নেবেন এবং সাথে টিপ নিয়ে নেবেন, এবং সম্মতিতেই তারা স্বাক্ষর করে। তখন যখন টাকাটা নেয় তখন বললো যে আমাদের টাকা দেন, ওই ওদের এই সাক্ষী গেলি কিন্তু এটার মধ্যে এই অঙ্গীকার নামায় আছে। ওরা যখন বলতেছে যে সেটা আমার সাদা কাগজে সই করাইছে, মাইরা পিঠটা ডর দেয়া সই করাইছে, প্রথমত তারা বলছে, প্রথম কিন্তু তারা বলছে মাইরা পিডায়া, এইখানে কিন্তু লেখা আছে জোরপূর্বক ওকে এই অঙ্গীকার নামায় সই করাইছি। এই ওরা যে কাবিনে আমার মামলা দিছে, এই মামলায় লেখা আছে জোরপূর্বক নাকি ওকে সই করাইছি মাইরা, সব মানুষ গেছে কাপড়ে ওর থেকে সই করাইছি। আর এখন তারা বলতেছে কোথায়, সাদা স্ট্যাম্পে সই নিছি। আপনি কথাগুলি দেখেন, ওরা কিন্তু এই যে মিডিয়ার সামনে এক একবার কিন্তু এক একটা বলতেছে। একদিন কিন্তু তারা বলছে সে ওষুধ খাইতো না, সে ওষুধ খাইতো না, আমি দেখি নাই কোনোদিন খাইতে, এবং প্রশ্ন করছিল যে আপনিও খাইছেন, কয় না আমি কোনো খাইছি না। কিন্তু আরেকদিন বলছে কি, যে সে ওষুধ খাইতো।
আরেকদিন বলছে আমি মধু খাইতাম। আপনি দেখেন কথাগুলি, আপনারা বিচার করেন, দেশবাসী বিচার করুক মেয়েটার প্রতি যে মানুষে এত নমনীয় দেখাচ্ছে বা এত কিছু করতেছে দেশবাসী। আমি শুধু প্রমাণগিরি আমি দেশবাসীকে দেখাচ্ছি, আমি কথাগুলি তুলে ধরতেছি দেশবাসীর কাছে। আজকে প্রতিটা দেশবাসীর বাইরের কাছে আমার এটা অনুরোধ যে আপনারা কথাগুলিকে বিশ্লেষণ করবেন। আমি যা বলতেছি, যারা দেশে আছেন এবং যারা প্রবাসেও আছেন, তারা আপনারা সবাই এই কথাগুলিকে একটু মাথায় নিয়ে চিন্তা করবেন যে আমি মিথ্যা বলতেছি না সত্য। এখানে কোনো মিথ্যা কোনো কথা আমার নাই। আমি যা বলতেছি আমার মার কসম, আমার কসম খেয়ে বলতেছি, আমি যা কথাগুলি বলতেছি সম্পূর্ণ কথাগুলি সত্য কথা বলতেছি আমি। এর ভিতরে একটু মিথ্যা কথা আমার নাই এইখানে। তখন কালামে আসছে, বলছে আর কোনো সাক্ষী লাগবে না। তো কালামে বলছি, কালাম ওইখান থেকে টাকা বাড়ি কর। তখন সে 500 টাকা নোটের বান্ডেল 20টা বান্ডেল দিছে। সে আমি কইছি তুই এগুলি ভিডিও কর। কারণ আমি তো যখন জেলে ছিলাম তখন কিছু না কিছু পেপার তো দৈনিকই পড়তাম, টিভি দেখতাম, পেপার পড়তাম, এবং কি কি হয় বাইরে কিছু না কিছু একটা আইডিয়া ছিল। তারপরেও এটা তো মনে করেন যে অন্য একটা জায়গার, এটা আমি ভাবতে মানে এখন তো ভয় ছিলই, মনে ভয় ছিলই, মনে একটু ভয়ও ছিল। তারপর তখন সেগুলি ভিডিও করলো। সে টাকা গুনে 20টা বান্ডেল দিল। এই 20টা বান্ডেল তার কাছে রাখলো, উপস্থিতি সাক্ষীটি কিন্তু। ভিডিওটা কি আছে আপনার কাছে? না, ওই মোবাইল 2টা চুরি হয়ে গেছে। আমি বলতেছি কিভাবে চুরি হইল, ওইটা থাকলে তো আমার কোনো চিন্তাই ছিল না। তারপর আপনার বিয়া ওই দিনই কিন্তু নিয়া ওইখান থেকে কাজী অফিসে গেল। ওরা যে বললো যে কোর্ট পার বিয়ের কোর্ট পার করবো, কোর্ট ম্যারেজ করবো। আচ্ছা, কোর্ট ম্যারেজ করলে আবার কাবিন লাগবে কেন নাকি? আপনারা যে দেশবাসীর কাছে, এটা আমার প্রশ্ন, যে দেশবাসী বিশ্বাস করতেছে ওর মেয়ে দেখা আর আমি ছেলে দেখি, আমি এত বছর জেল কাটছি, আমার কথা কোনো কিছুই দাম দিচ্ছে না। আমি প্রমাণপত্র দেখাচ্ছি সেটা, যে একটা মানুষ যখন বিয়ে করে তখন কাবিন করবো, আবার কোর্ট কাবিন কেন হতে হবে? আমি তো এখানে কাবিন করতেছি, তাহলে কোর্ট কাবিনের প্রয়োজনটা কি? ওরা যে বলতেছে সাদা কাগজে সাদা স্ট্যাম্পে সই নিয়েছি, কেন? কাবিনই তো হচ্ছে এখানে, 5 লক্ষ টাকার কাবিন হচ্ছে, তাহলে আবার কোর্ট কাবিন কেন করতে হবে? এটা আমি কেউ বুঝাইতে পারতেছি না। পাবলিক মানে জনগণকে এটা বুঝতেছে না যে কোর্ট কাবিন হবে আর কেন? যেহেতু কাবিন হয়েছে, 1 নম্বর জিনিস তো কাবিন হয়ে গেছে, তাই না? তাহলে আবার এখানে কোর্টের লাগবে কেন? তো ওই একই সাক্ষী কিন্তু তারা, এই কাবিনও কিন্তু সাক্ষী তারা। তো বিয়ে করে সন্ধ্যার সময় চলে আসলাম, ওর ভাই রাসেল। তো হঠাৎ করে একদিন কালাম গেছিল, ও মার্কেটে যাবে। আমি কিন্তু ওর সাথে মার্কেটে যাই না, কোনো দিকে যাইতে চাই না। কেন চাই না? আমার বয়সটাও দিক, আর সাংবাদিকরা আমি এটা জানাইতে চাই নাই। প্রথম ভাবছিলাম যে জানাই বিয়েটা করি, কিন্তু পরে আবার চিন্তা করলাম যে অনেক সম্মুখীন হবো প্রশ্নের, লজ্জা শরমের ব্যাপার আরো। আচ্ছা, তো যেই কারণে সাংবাদিকরা আমি জানাই নেই। আচ্ছা, আমি কিন্তু আপনাদের সাংবাদিকের উপর অনেক ডিপেন্ড করি। কেন করি সেটা আমার মনে থেকে, কেন আপনারা আমাকে অনেক কিছু দিয়েছেন। আপনাকে মানে আমার জীবনে এত কিছু পেয়েছি আপনাদের থেকে, আমি যে কল্পনা করি নাই যে আমি জেলের থেকে বাইরে হওয়ার পরে আমি সাধারণ একটা আসামি হয়ে ঢুকছিলাম, আর আমি হিরো হয়ে বাড়িয়ে গেছি। হ্যাঁ, এমন জনসমর্থন মানে মানুষে এমন একটা সংবর্ধনা আমাকে দিয়েছে, যেটা কি আমি কোনোদিন জীবনে আমি কোনোদিন পাইতাম না। আপনারা আমাকে যা দিয়েছেন সাংবাদিক ভাইরা, সেটা বলায় ভাষায় প্রকাশ করার মতো না। তো এইভাবে ও মনে করেন গেল, তো বিয়ে হয়ে গেল। ওর ভাই ছিল প্রথম দিন, তো ওরকে পাঠালাম একদিন বাজারে, মানে ইয়ে কিনবে, একটা বুরকা কিনবে, সাথী আর কালামে, আপনার নাতি। তো ওরা যখন ইসলাম গুলিস্তানের কোথায় গেছে, কোন মার্কেটে, আচ্ছা যাক, যখন বাবু বাজার নামছে, হ্যাঁ বাজার, বাবু বাজার, তখন নাকি এক লোকে বলছে যে ওর নাম ছিল কিন্তু হোটেলে মনি। ও মানে ওই লোকটা হোটেলে কাজ করতো এবং চিনে ফেলছে সাথীকে, হ্যাঁ, যেহেতু মনি তো কাস্টমার। আচ্ছা, বা আচ্ছা, হোটেলের ইয়েটা হলো কি আপনি জানেন? মানে ওরা কোনো প্রমাণ রাখে না, হোয়াটসঅ্যাপে কথা বলবে। ওরা কিন্তু ডাইরেক্ট কল দিয়ে কথা বলে না, হোয়াটসঅ্যাপে কথা বলে এবং ভয়েসে কথা বলে। তাই
আচ্ছা, এটা আপনারা হোটেলে গিয়ে প্রমাণ করবেন। আপনি যে কোনো একটা কাস্টমার সেজে যাবেন, হয়তো নিজের চরিত্রটাকে মনে করেন যে কিছুই করলেন না, যে ভাই অনেক হোটেলে গেলে হচ্ছে, হ্যাঁ দেখতেও পারবেন। তো ওরা কিন্তু হোয়াটসঅ্যাপে মেয়েকে কল দেয়, আপনাকে মেয়ে দেখাবে যে এটা কোনখানে পছন্দ হয়, কোনটা এটার এত রেট, এটার এত রেট। আচ্ছা, বুঝতে পারছেন? কারণ আমি বাড়ি হওয়ার পরে এগিলি মানে ও যে এটার আছে ছিল এই সব গাড়ি, তখন বললো এই সাথী তোরা এখন দেখি, মনি তোরা এখন দেখি না কেন, তুই হোটেলে যাস না ঘটনা কি, ফোনও ধরস না ঘটনা কি। ও তাড়াতাড়ি চলে আসছে আবার মানে ব্রিজে, মানে সিঁড়িদা ব্রিজে ওইটা। তো ওই আমার বলতেছে দাদা তুমি এটা কই বিয়া করলাম, বলি কে রে কি হয়েছে রে, হ্যাঁ কই মনে মনে এক কথা বলছে। আমি তো কিন্তু জানি, জানার পরও না জানার একটা বান করলাম। আচ্ছা, সত্যভাবে মানে কালামও জেনে গেল যে মেয়েটা ভালো না। না, মানে কালাম আজকেই জানতে পারলো, ওই দিনই জানতে পারলো হ্যাঁ। যে মানে যাকে দাদা বিয়ে করছে হ্যাঁ। সে আসলে খারাপ ছিল, খারাপ ছিল, হোটেলে নিয়মিত যেত। আচ্ছা, আচ্ছা। তো এই ব্যাপারটা আপনার, তো যাক, তখন বিয়ের 2-3 দিন টাকাটা নেওয়ার পরে খুব ভালো ছিল। 3 দিন পরে হঠাৎ করে আমাকে একদিন বলে, বিয়ের 2 দিন তো মনে করেন এমনি চলে গেছে, সে আমার ঘরে আসে নাই, ওর বাসাতে হয়েছে। ওর যে ছোট ভাইটা ছিল ও কিন্তু এখানে। তো এখন বিয়ে হওয়ার পরে আমি কালামরে পাঠাইতেছি, দাদা কি তুমি একটু যাও তো বাসায় যাবে, তুমি গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করিয়া 2-3 ঘন্টা রেস্ট নিয়ে পরে তুমি আইসো দোকানে, তুমি আইলে পরে আমি চলে যাব। তো এখন ও দোকানে গেলে ওরে কি করায় মনে করেন, ওই কাপড় দিতে কয়, থাল বাসন মাজতে কয়। ওরা যেগুলি করাইতেছে সে কিন্তু আমার কাছে বলো না মুখ ফুটা। আচ্ছা, কালাম বলে না? কালাম বলে না, কিন্তু কালামের চিন্তা হলো দাদায় নতুন বিয়ে করছে, ইয়ের লেগে বোধহয় বউ এগুলি করতে, দাদাই বোধহয় তাকে জানে সবকিছু, আমার হয়তো দাদাই কইছে যাই তো কাম করে তারে দিতে করাইবা, সমস্যা কোথায়। কিন্তু সে কিন্তু আমাকে এটা বলে নাই কালাম। তো না বইলা হঠাৎ করে একদিন কইতেছে, দাদা কি আমি একটু বাড়ির যাবো, আমার ইমার্জেন্সি একটু বাড়িতে যাইতে হবে। তো যাও। এর আগেও কিন্তু সে বাড়িতে গেছে, কি দরকার, মানে আমার দাদি খুব অসুস্থ, যেতে হবে। তো যাও, আমি তাকে 2000 টাকা দিয়ে দিলাম। তুই আসবি কবে? আমি একদিন থাকবো, চলে আসবো। কিন্তু সে যেই পেন প্রোগ্রাম তার বোনের লোকে করছে এটা কিন্তু আমি জানতাম না। তো এখন সে একদিনের কথা কই, আমি ফোন দেই, আমি দেখি চিন্তা ভাবনা করিয়া, কে, রাসেল না কালাম? কালাম। আমি কি ব্যাপার, তখন আরেকদিন ফোন দিলাম, এর বোনের আর ফোনটা ধরতেছে না। পরে কয় দাদা একটা কথা বলি আপনাকে, আপনি তখন নতুন বিয়ে করছেন, তো কালাম আপনার সাথে এত একটা ভালো সম্পর্ক ছিল, আর ওই সেরিয়ে দিতেছে যে নাকি খারাপ একটা মেয়ে, তার কাপড় দিয়ে দিতে কালামে, থাল বাসন মাজতে। কেন? সে দোকানে কাজ করে, আর এখন তার কাপড় বাঞ্জা খাইতে হইব, কাপড় দিয়ে খাইতে হইব। আচ্ছা, কালামের বোন বলতেছে? কালামের বোন কিন্তু এই কথাটা আমাকে বলছে ফোনে। আচ্ছা। আমি তখন জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, এটা তো আমার সে কোনোদিন বলে নাই, কইটা যদি বলতো আপনি বিশ্বাস করতেন না। এরা কিন্তু এই কথাটা আর বোনে বলছে। আমি বলি সে কেমনে জানে যে আমি বিশ্বাস করতাম না কথাটা, সে আমাকে বইলে দেখতো যে আমি বিশ্বাস করি না করি। আচ্ছা যাক, তখন দোকানটা বন্ধ, তখন আমি মনে করছি না, আচ্ছা দোকানটা কারে রাখি, দোকান তখন বন্ধ। আমি কেন গিয়ে দোকানদারি করতাম সারাদিন বইয়া। এর ভিতর কিন্তু ওর মা একদিন দোকানদারি করছে, ও একদিন দোকানদারি করছে। আচ্ছা, বুঝতে পারছেন? তো কয় আমার ছেলেটা আছে দেশে গেছে গা, মাইন আমার ছেলেটাকে নিয়ে আসেন, আইনার দোকানে কাজে লাগাই দিই। এবার দেশে বান্দামি করে, সৎ মারে ধরে। ঠিক আছে নিয়ে আসেন। তখন আমি টাকা পাঠাইলাম, এই টাকা ভাড়া দিয়ে তার ছোট বাইরে আনলো মাইন। তো 3-4 দিন দোকানে বসাইলাম, দোকান চালিয়ে, হঠাৎ একদিন 5,000 টাকা লয়ে নাই, আরেকদিন 7,000 টাকা লয়ে নাই, তো গেছি। তারা আমার নামে অভিযোগ করে, আমি তাদের বাইকে মারছি, পিটাইছি। এখন আমি বললাম তোমার বাড়ি তো চলে গেছে, এখন কি করবা? আরেকটা ছেলে আছে আমাদের কাছে, কি নাম, নীরব, আমার আন্টির ছেলে, যারা আমার বাসার লোকে থাকতো ওইখানে। তখন ফোন দিয়ে কইলো যে আন্টি ওরা নীরব একটু পাঠাই দেন, আপনি একটু নিয়ে আহেন, ও আমার দোকানে, কালাম তো গেছে গা, ও আমার দোকানে কাজ টাজ করবো। তখন ওরে নীরবরে নিয়ে আসলো। বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা, নীরবরে নিয়ে আমার দোকানে দিল। নীরবরে যে আমার দোকানে দিল, এই আস্তে আস্তে তাদের মায় দিয়ে ঝগড়া হচ্ছে। বুঝতে পারছেন? ডেলি তারা মায়ের মেয়ে ঝগড়া করে।
কিন্তু বিয়ের পরে কি আপনার সাথে সাথীর স্বাভাবিক সম্পর্ক ছিল? হ্যাঁ, সম্পর্ক ছিল কয়েক। বাহ, আচ্ছা। মানে নগদ নগদ টাকা পাইছে, মুডটা ভালো। ভালো। এর কিছুদিন পরের ঘটনা গেলি, হ্যাঁ, সে যে কথা এখন বলতেছে কি কমু, বিশ্বাস করেন আপনি যে আমার ভাষায় প্রকাশ করার মতো না, বলার মতো না। পাবলিক কি মাইন্ড করছে বা কি বলতেছে আমি বুঝতে পারতেছি না, জনগণ কি বুঝতে পারতেছে। তো ওই ছেলেটা আসার পরে ওর মা একদিন বলতেছে আমি এই মাসে বাসা ছেড়ে দিব। আপনি এই মাসে বাসা ছেড়ে দিবেন কেমনে? বাসার 2 মাসের অ্যাডভান্স দিতে ছেড়ে দিলে। সেটা আমি জানি, আমি তো বাসা নেই, আপনি লইয়ে দিচ্ছেন। কেন ছাড়বে? মানে ওর মা যে ঝগড়া মেয়ের লোকে থাকবে না, মানে সাথীর সঙ্গে থাকবে না? সাথীর সঙ্গে থাকবে না ওর মা। আচ্ছা। তো দেখেন ও এর ভিতরে একদিন ওর বাইটা কাজ করে আইসা রাতে 12টার সময় আমি দোকান বন্ধ করছি, আইসা আমার সাথে বসছে। তখন ডাক দিতেছে মাইনে দিয়ে আয়। আর মা ওই করতে কালাম আসে নাই? না, এই মুহূর্তে তো কালাম নাই, কালাম গে চলে গেছে। এই ওর আপন ভাইটা এই মাহিনে দিগায়। হ্যাঁ, কি হয়েছে? আমি কেউ ডাকতেছেন মাত্র 12টার সময় দোকানতে নাইছে, এখন খাইব না, হাত পা দিব না। এই কথাটা কিন্তু ওর সাথে হচ্ছে, ওর মার সাথে আমার হয়েছে। হ্যাঁ, পরে কয় এই কই খানকির বলা ডাকতেছি, খানকির বলা আয় না। তখন কিন্তু আমি এখানে কইছি আমি এই এটা কিন্তু খারাপ ল্যাঙ্গুয়েজ এখানে করবেন না। আমার ফ্যামিলি থেকে ওই সব গালি দেয় না কিন্তু জীবনে। আমার বাপ মায়ের তো দূর কথা, আমরা কিন্তু গালি পছন্দ করি না, আমিও জীবনে গেলি পছন্দ করি না। এসব খারাপ ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে বলে দিবেন না। আপনারা কোথাকার লোক একবার চিন্তা করে দেখেন কোথায় আসছেন, ওই পরিবেশটাকে বজায় রেখেন। তার চাই 2 কথা হয়েছে। তুমি আমার বিয়ে করছো দিকে তোমার মায়ের, আমি তার লগে থাকতাম না। আমি বললাম আপনার মায়ের আমি বিয়ে করছি এইভাবে না, 10 লক্ষ টাকা দিয়ে আপনার মায়েকে আমি কিনে আনিছি, জানেন নাম না? আমি কিন্তু এইভাবে কথাটা বলছি। ওই রাতে তখন রাইতে বাজে প্রায় 2টার মতো 3টার মতো। তারপর ওর মা থাকবই না, জান গায়ে আপনারা, আমি কি করবো? আপনার যেই ল্যাঙ্গুয়েজ করেন আপনারা ভালো হবেন না সহজে, কি করবো? তখন আমি যেই জিনিসপত্র দিলাম সব কিছু যা আছে লইয়া এর ভিতরে সাথী কইল না যে মা এগুলি নিতেছ কেন? সে চুপচাপ বসে রইল। ওর মা কোথায় 1 লাখ লাগিয়া বাসা ঠিক করে আইলো, কোথায় ঠিক করলে আমি আর লগে গেলাম না, কিন্তু টাকাটা নিল আমার কাছ থেকে। ওইখানকার বাসা ভাড়া অ্যাডভান্স, আবার এখানকার 2 মাসের অ্যাডভান্স আমার দিতে হলো বাসার। যদিও পুরোপুরি বাড়িওয়ালা কিন্তু এখন আমার কাছে টাকা পাবে, আমি অস্বীকার করি না, কিন্তু বাড়িওয়ালা কইছি ভাই আমি টাকা দিব, সমস্যা নাই। তখন ওর মা কিন্তু বাসাটা লিয়ে গেল 2 তারিখ, কোথায় গেল জানি না, কোথায় বাসা রাখছে এটা আমি জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক 8 তারিখে আমার 2টা মোবাইল দোকান থেকে নাই, ওই নীরব এখানে দোকানদারি করতেছে। আমার কয় দাদা তুমি দুধটা কাটিয়ে দাও তো আমারে, আমারও দাদা রাখতো। তখন আমি দুধের ডিব্বাটা কাটতেছি এদিকে ফিরা, মোবাইলটা ছিল ক্যাশের উপরে, আর 31,000 টাকা। মানে 31,000 টাকা এবং 2টা ফোন নিয়ে উধাও? হ্যাঁ, দোনটা ফোন, একটা ফোন হইলো মনে করেন যে দামের, আচ্ছা যাক 2টা ফোন উদাও না, মানে মোবাইল পানে কিনে নিল, মোবাইল কই গেল, কয় দাদা কেমনে ঘুম। তখন কিন্তু আমার তার পকেট চেক করি নাই, বিশ্বাস করছিলাম। যদি তার পকেটটা চেক করতাম তখন কিন্তু মোবাইল 2টা আমি তার কাছে পাইতাম। এখন আমার বিশ্বাস হচ্ছে আর কি, এখন আমার ধারণা হচ্ছে যে ওই কাজটা আমি ভুল করেছি। পরের দিন গিয়ে আমি কেস দিলাম থানায়, আমার 2টা মোবাইল। কয় দেখেন চুরির কেস তো মোবাইল নিচে, এটা একটা কেস দিয়ে যান থানায়, আমরা নাম্বার মোবাইলের কাগজপত্র গেলে যে খাপটাপ যে কাগজপত্র ছিল এগুলি দিয়ে আর কি নিয়ে গেলাম। আচ্ছা, মোবাইলের মামলা করলাম। আচ্ছা, কোন থানায়? যাত্রাবাড়ি না, কেরানীগঞ্জ মডেল থানায়। আচ্ছা আচ্ছা, মামলা করলাম। এরপরে আপনার এই কিন্তু তার চেহারা রূপ পাল্টাইতেছে। তখন কিন্তু আমি একদিন বলছি, আমি দেখো তুমি যদি যাও গা বোন, তোমার মা চলে গেছে, তুমি কিন্তু আমারে বইলা যাইবা যে আমি চলে যাব, আলহামদুলিল্লাহ তোমাকে আমি খেদাই দিব, রাখবো না। আমি তোমাকে জোর করতেছি না, তুমি গেলে আমার কাছে বলবা, আমি তোমাকে চলে যেতে বলবো, আমি তোমাকে জোরও করবো না, কোনো কিছুই না। টাকা জানিস তো নিশ্চয়ই, সমস্যা নাই, এটা তোমার ভাগ্য আছে। সাথীকে বললেন? সাথীকে বললাম এটা তোমার ভাগ্য আছে। টাকা এবং রিজিক কার হাতে যায় এটা আল্লাহ তাআলার একটা ইয়া। আমি কিন্তু এই কথা কিছু বললাম এখানে, তো ও যে রেকর্ডিং ম্যাটিং কি করে এটা আমি বুঝি না, আমি তো এখনো মোবাইল ঠিক মতো চালাইতে পারি না। যে মোবাইলটা কিনে দিছিলাম এটা দেশে রেকর্ডিং কি করছে না না করছে এটা করতে পারো, তো এই রেকর্ডটা তো বয়সটা তো আমার পুরোপুরি আমি বুঝতেছি না।
আচ্ছা যাক, তারপরেও মানে এই কথাগুলি বলছি যে আর তুমি যদি অন্য কোনো কিছু করে চলে যাও তাহলে কিন্তু আমি তোমার মামলা দিয়ে ছাড়বো, কারণ তুমি বালা হইতে না, তাহলে আমি তোমার নামে মামলা করব ঠিক। এবং সব মামলা কিন্তু সত্য কথা হয় না, মামলা করতে গেলে বেজাল হয়, সত্য মিথ্যা দিয়ে মামলা করতে হয়। আমি ঠিক ওই কাজটাই করবো, কারণ আমি জেল কাটছি, আমি বুঝি যে কারণ বহু লোক গেছে জেলখানা, সত্যকারী মামলা হয় না, মিথ্যাও কিছু না কিছু থাকে। আচ্ছা, এইভাবে কিছু তার সাথে আমি কথা বলছি, সে কি রেকর্ড করছে না করছে আমি জানি না। আচ্ছা, তারপরে 2 তারিখে আসলো ওর মা, 8 তারিখে আমার মোবাইল চুরি গেল, আর 13 তারিখ সন্ধ্যার সময় বিকেলবেলা আমাকে বলতেছে আপনার কাছে টাকা আছে। কে বলতেছে? সাথী। আমি বলি কেন, টাকা আছে, তুমি জানো না টাকা আছে না না আছে। এর ভিতরে আমার এই দিন সকালবেলা আমি এই মোবাইলটা কিনছি 11টার দিয়ে। আচ্ছা, 17,000 টাকা দিয়ে। কেন কিনলেন? ওই যে হারায় গেছে যেটা। আমার মোবাইল দুটো হারিয়ে গেছে, কারণ আমার একটা মোবাইল লাগবে না, এই মোবাইলটা কিনে নিছি। আচ্ছা, তো যে দিন সে চলে যাবে, তো ওইখান থেকে মানে টাকা যখন বাইর করছি, আমি 2টা সিএনজি কিনবো, ওইখানে টাকা রাখছিলাম 7 লাখ। মানে সব কিছু গিয়ে আমার কাছে ছিল 7 লক্ষ টাকা। আচ্ছা, আমি 2টা সিএনজি কিনবো। এখানে কিন্তু আমার কাছে ছিল ক্যাশ 4 লাখ টাকা, ওগুলো নিয়ে দিয়া টিয়া মানে এমনি এমনি ইয়া টিয়া বিক্রি টিক্রি করিয়া যা কিছু আমদানি হইতো। ওকে। হ্যাঁ, তো বাকি টাকা 3 লক্ষ টাকা আমি মানুষের কাছ থেকে কিছু দেনা আনছিলাম, যে 2টা সিএনজি কিনবো, একটা লোকের সিএনজি বেচবো। তো 2টা সিএনজি আইডিয়া আমার একটা পরিকল্পনা, 2টা সিএনজি যদি আমি কিনি 7 লাখ টাকা দিয়া, তাহলে সারাদিনে 400 করে টাকা দিবে, 800 টাকা আমি পাবো। তো ওই টাকাটা আমি জন্য কিনলাম। হ্যাঁ, তো এই আমি যখন টাকাটাকে বার করলাম তখন সে দেখছে। আচ্ছা, ঠিক বিকেলবেলা বলতেছে টাকা আছে। আমি তুমি জানো না টাকা আছে না না আছে। তখন আপনি বোঝেন নাই না। সাথী চলে যেতে পারে, পালাতে পারে। মানে আমার কিন্তু কিছুদিন আগে এই আইডিয়াটা হয়েছিল যে ও চলে যাবে, কারণ ওর ব্যবহার দেখে আমি বুঝতেছি। এবং সে একদিন বলছো আমি টাকার জন্য বিয়ে করছি, ও একবার প্রকাশ্যে বলে। প্রকাশ্যে বলছিল আমার কথাটা সে। আচ্ছা, আমার একটা, অবশ্যই শুনছি আপনার গল্প। আপনার সঙ্গে বিয়ে হওয়ার পর কি সে হোটেলে যাতায়াত করছে? না না না, এটা করে নাই। আচ্ছা, একদিন একটা কল, আমি রাজু রেদিয়া, ওই ম্যানেজার রেদিয়া, আমি কইছি যে ভাইয়া সে ভালো হইলো না কি হলো এটা কিন্তু আমি প্রমাণ করছিলাম। আচ্ছা, মানে আপনি অন্য একজনকে দিয়ে কল দেওয়াইছিলেন? না, ওই রাজু হোটেলে ম্যানেজার, যে হোটেলে সে যাইতো, যে ভাইয়া আপনাকে আমি 50,000 টাকা দেবেন, আপনার সাথে দিয়ে মনির আইনা দেন আমার এনে আপনার হোটেলে, আমি আমনে কয়েছে মানে ও বড় অফার দিছি, তখন সে বুঝছে যে অনেক টাকা দিব আমারে। আমি মানে প্রমাণ করার জন্য আর কি। তখন হেরে কল দিছে, কল দেওয়ার পরে হে এবার কইতেছে না ভাইয়া আমি তো ভাই বিয়ে হয়ে গেছে, আমি এগুলি আর করবো না, আমি এগুলি সাইরা দিছি। আমি যদি এত কিছু বুঝতাম তাহলে তো রেকর্ড গিলে আমার কাছে রাখিয়ে দিতে পারতাম, আর মোবাইল দিয়ে তো চুরি হয়ে গেছে, আমি তো রেকর্ডই করতে পারি না কথারে। আচ্ছা, ওই দিনই আপনার বাকি টাকাটা নিয়েও সে চলে গেল? আর যেদিন সে গেছে, তো ওই দিন বললো আমি তুমি জানো নাও টাকা 500, কি করবো একটা ওড়না আনবো। তো ভালো কথা, নাও ওড়না আনো। 500 টাকা দিলাম ওড়না আনবে, আর 1000 টাকা দিলাম যে বাসায় ফ্রিজে মাছ টাছ আছে, মাংস টাংস। তো কয়ে খুলে দেখি মাংস অল্প। আমি বলি এই মাংস এই মাছ দিয়ে কেমনি কি করবা। হ্যাঁ, দুপুরে কিন্তু আবার পাক করছে সে, বুঝতে পারছেন, গুড়া মাছের তরকারি পাক করছে। তো খাওয়া দাওয়া করলাম। ওই দিন কেন জানি মনটা আমার একটু খারাপ খারাপ লাগতেছে, কেমন জানি মনের ভিতরে একটু ছটপট করতেছে। না, বুঝতে পারতেছিলেন যে কিছু একটা হবে? কিছু না, এমন না, কেমন জানি মনটা একটু ইয়া লাগতেছে আর কি। তো আপনার ওই দিন দুপুরে খাওয়া দাওয়া করে আপনি দোকানে গেলেন? হ্যাঁ, আমি দোকানে চলে গেলাম। আচ্ছা, এর মধ্যেই নাই? না না না, তখন বললো বিকালবেলা, তখন আমি টাকা দিলাম ওরা 1000 মাছ আনতে, 60 টাকা দিলাম হলো কাঠুরিয়া বাজার তেনে আপ ডাউন রিক্সা ভাড়া। আচ্ছা, আর ও পান খাইতো, পানের টাকা দিলাম 50টা। আচ্ছা, আর 500 টাকা দিলাম তার ওড়না কেনার জন্য? ওড়না কেনার জন্য। তার একটা নাকের নাক ফুল বানাইছি কত জানেন? 4600 না 4300, 4600 টাকা দিয়া। না, স্বর্ণের দাম বেশি। ঠিকই আছে। আচ্ছা, তো এইভাবে তো কইলো ইয়ার একটু পাঠাই দেন, নীরব একটু পাঠাই দেন, আমি তো মার্কেটে যাবো। আমি বলে কে খালা করে লিয়ে যাও, মানে
আমি কিন্তু আর অত্যন্ত বিশ্বাস করে লাইছিলাম মাছ দিয়া। আবার তখন কয় না খালা ঘুমাই রয়েছে আমি আরে লইয়ে যাই। তো এই নীরব রে নাই না কি করলো, মানে আমি তো দোকানে বসা, নীরব হয়ে গেছে দোকান থেকে যা, তখন দোকানটা চালাইবো আমি ছাড়া তার লোক নাই। তো বসে রয়েছি, ও মা 2 ঘন্টা হয়ে গেছে লোক আর আয় না। ফোন দিলাম, পরে একবার মাঝে ফোন ধরলো, আমি পরে আইতাছি। আচ্ছা, তারপরে তো ফোন দিতেছি আর ধরলো না, মানে সাথী আর ফোন ধরে না। আর ফোন ধরে না। আচ্ছা, ফোন ধরে না, তখন আমার মাথা গেছে নষ্ট হইয়া। কই গেল, বাসায় আইলাম, দোকান তুইয়া আইয়া চাইয়ে দেখি চাবি ছিল ওর কাছে একটা, আমার কাছে একটা। আইয়া চাইয়ে দেখি প্রথমত কাপড়ের দিকে দেখলাম, হোয়াইট ড্রপে যে কাপড় ছিল একটা কাপড়ও নাই। 16 সেট কাপড় বানাইছে সে আচ্ছা, আমার টাকা দিয়া। আমি কোনোদিন বলিও না। মানে উড়াধরা জীবন যাপন করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা যদি বিশ্বাস না হয়, যারা কাপড় বানাইছে এবং আমি বানাই দিছি, ওইখানে গিয়া যেখানে আমি গোলাম বাজার ছিলাম, আমার সাথে আপনারা যাবেন, গিয়া ওইখানে আপনারা প্রমাণ করবেন সে বলছে আমি বাসা ভাড়া দিতে পারি নাই। আর যদি বলে কোনোদিন যে না বা শাহজাহান বাসা ভাড়া আটকাইছে বা অ্যাডভান্স দিছে না, বা শাহজাহানের একদিন কথা হয়েছে বাসা নিয়ে, বা কোনো খাওয়া দাওয়ার ব্যাপারেও যে আমার ফ্রিজে কি কি থাকতো, পাশের 2টা মহিলা তো জানতো, কিছু না হোক জানতো, বুঝতে পারছেন? এগুলি যদি আপনারা যদি চান আমি ওইখানে নিয়ে যাবো, প্রমাণগুলি করবেন। যাবো আমরা। আপনারা যদি চান আমি আমাকে করেন, আমি ওইখানে আপনাদেরকে নিয়ে যাব এবং ওইখানে লোক বলবে, আমার সম্বন্ধে বলবে। আমি চাইতেছি সেই ভুলটা আপনারা ভাঙেন ভাই। অবশ্যই। এরপরে তো চলেই গেল। তখন রুমে গিয়ে দেখলাম কিছুই নেই, মাথা নষ্ট হয়ে গেল। টাকাও নাই? টাকাও নাই। হাত দিয়ে দেখলাম যা। কত টাকা নিয়ে গেল? 7 লক্ষ টাকা। 7 লাখ। 2টা সিএনজি সন্ধ্যা 8টার সময় কিনলাম হইলে আমি। আচ্ছা, যে বেটা মানে একটা ইয়া ছিল আপনার, ওই পুলিশের ইয়া ছিল, ওই ডিজি আরে এই ডিবির লোক, ও চাকরি পেনশন পাইছে, এখন 2টা সিএনজি ছিল, বেচার দেশে যাইবো গা। হ্যাঁ, আচ্ছা, 2 বছর ধরে পেনশন পাওয়ার পরে এখানে রয়েছে না, দেশে যাইবো একবারে। অল্প টাকায় আপনাকে বিক্রি করে দিয়ে সে চলে যাবে। সেটা কেনার প্ল্যান ছিল আপনার? প্লেন ছিল আমার, ওই দিন সন্ধ্যার সময় আমি টাকাটা দিতাম। 7 লাখ টাকা আপনার কাছে ছিল নগদ ক্যাশ? নগদ ক্যাশ, মানে 4 লাখ টাকা ছিল আমার, আর 3 লাখ টাকা মানুষের থেকে আমি চাই আনছিলাম। আমার যে মাল দিত ওর কাছ থেকে চাই আনছি কেরানীগঞ্জের থেকে। বুঝতে পারছেন? আমার কিন্তু কইলাম না আমি হাত বাড়াইলে সবার কাছে টাকা পাইতাম, আমি হাত বাড়াইলে টাকা পাইতাম, আমার কেউ মানা করতো না, বিশ্বাস করতো। আচ্ছা, তখন আমি কি করলাম, দূরে থানায় গেলাম। কেরানীগঞ্জ মডেল থানা না, যাত্রাবাড়ি, কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায়। আচ্ছা, যাওয়ার পরে তখন বললো যে আপনার মানে এক পুলিশ আমাকে বলতেছে, কই জানেন? আমি তো এই ঘটনা ভাই, আপনার বৌদি কতক্ষণ আগে কমপ্লেন করে গেল, আপনার বলে মাইরা দিয়ে খেদাই দিচ্ছেন। এবার কই কি দা, আচ্ছা যাক, গেলাম থানায়, আমার মামলা নেয় না, কই বউর নামে কোনো মামলা হয় না। আচ্ছা, বুঝতে পারছেন? এখন আমি আর কি করব, মানে একবার ভেঙে পড়লাম, আমার তো সব কিছু গেল, এখন আমি কি করব? তারপরও 10-12 দিন ছিলাম আমি ওইখানে বাসায়, ওইখানে কোনো কিলকিনারা পাইতেছি না, কি করব, ভাইয়া পাইতেছি না, কি করব কোনো ভাবতে পারতেছি না। ফোনও বন্ধ ধরে না, আমার ফোন আর ধরে না, কোথায় আছে জানিও না, কারণ আমি তো কোনো সময় যাই নাই। আমার তো এখন তো সে চলেই গেল। হ্যাঁ, তো এখন গিয়া এই যে কথা সে বলতেছে, আমি আপনাদেরকে কাগজ দেখাইছি, আমি আপনাদেরকে সবকিছু বললাম, আমার ঘটনাটা খুইলা। আপনার কাছ থেকে মোট কত লাখ টাকা নিছে? মানে আমার এখান থেকে খরচ হয়েছে কত? হ্যাঁ, তার পিছনে মানে এবার ইচ্ছে আমার কাছ থেকে, আমার কাছে মানে মূল টাকা যেটা ছিল আর কি, মানে আপনার কথা মতো চুরি করছে 17 লাখ। হ্যাঁ, মানে 10 লাখ আর 7 লাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওইটার মামলা হয় নাই, 7 লাখ টাকার কোনো মামলা হয় নাই, কারণ সেটা তো মনে করেন যে বউর নামে কোনো মামলা দেওয়া যায় না। আচ্ছা, কিন্তু এটা হলো প্রতারণার মামলা করছি, যে 4টা ধারা দিয়া। হ্যাঁ, যেহেতু আমার কাছে প্রমাণ আছে, কারণ আমি দেশবাসীর এইটাই দেখাচ্ছি, বা আমি যেখানে আছেন ভাই, প্রিয় দেশবাসী, মা বোনেরা, আমি আবারও আপনাদের কাছে বলছি যে আমি যে আপনাদের কাছে এই কথাটা বলতেছি, ভাইয়েরা আছেন, আপনারা সাংবাদিক ভাইরা আছেন, যে যদি আমাকে এই যে এখন এই মেয়েটা কথাগুলি বলতেছে, এই মেয়েটার মুখ দিয়ে কিভাবে কথাগুলি বলতেছে, কি ধরনের নোংরা ভাষা ব্যবহার করতেছে, সেটাকে আপনারা হয়তো অনেক সময় সে ব্যবহার করতেছে, নোংরা ভাষাগুলি ব্যবহার করতেছে, আপনারা মজা নিতেছেন, মানে মনে করতেছেন যে মেয়েটা ঠিকই বলতেছে। কিন্তু এটা কি সম্ভব যে একদিনে কি 4-5 বার কি এনজয় করা যায়?
না আমার মতন বয়সের একটা লোক কি এনজয় করা সম্ভব? না। হ্যাঁ, আর সে বলতেছে সে পারতো না, জন্য চলে গেছে। এটা একদম মিথ্যা কথা, সম্পূর্ণটাই তারা এটা একটা বানানোর কথা তাদের। কারণ সে যেভাবে কোনো ভালো ফ্যামিলি, ভালো স্ট্যাটাসের, ভালো সোসাইটি, ভালো ফ্যামিলি কিরকম কথা বলে, এরকম কথা কি কেউ বলে? না, সে তো ওই আজ পর্যন্ত কোনো লাইফে এরকম কথা ভালো ফ্যামিলির না, কারণ আপনার কথা মতে সে দেহ ব্যবসা করতো, তো সে তো ভালো ফ্যামিলির না। তার এই কথাগুলো তো ঠিকই আছে, মানে এই ধরনের কথাই তো সে বলবে। আপনার কথা বুঝতে পারছেন? মানে সে তো এই ধরনের কথাই বলবে, সে তো এইরকম ফ্যামিলিকেই বিলং করে। আপনার আমি কিন্তু প্রথমত চাচ্ছিলাম না যে তাকে ওই নোংরা রাস্তা থেকে উঠে কিন্তু সেটা বলি। সে তো বলে ফেলছে, বা যেহেতু সে এগুলি বলতেছে, তখন আমি বাধ্যতামূলক এখন সেটাকে আমি প্রকাশ করতেছি। কি করব এখন যেহেতু দেওয়ালে আপনার কি শেষ বক্তব্য কি? আমরা অনেকক্ষণ শেষ বক্তব্য ভাই, আপনাদের সাংবাদিকদের কাছে আমার অনুরোধ, সাংবাদিক ভাইরা এবং প্রিয় দেশবাসী ভাইরা, বিদেশি যে যেখান থেকে এই লাইভটা আপনারা দেখছেন বা বলতেছি, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, শুধু আর কিছুই না, আমি যে প্রমাণপত্রগুলি দেখাচ্ছি, যেগুলি আমি দেখাচ্ছি, কাগজপত্রগুলি দেখাচ্ছি, এবং আমি যা বলছি আপনারা বিশ্বাস করেন যে এখন আমার তার কথা যে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো। আমি আপনাদের কাছে এটার জন্য সাহায্য চাইছি, কামনা চাইছি। কি সাহায্য? আপনারা আমাকে সাহায্য করবেন যে তার কথাটুকু সত্য কিনা, এবং আমার কাগজপত্র যে আমার উকিলে মামলা করেছে সেইটা সত্য কিনা। যদি আমি কোনো মিথ্যা কথার মধ্যে বলে থাকি, তো এখন আমি আর কি বলবো, বলার মতো ভাষা হারিয়ে ফেলছি। যেহেতু আমি এখন নিশ্চয় হয়ে গেছি, বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। এবং অনেক অনেক রকম প্রশ্ন করে, মেয়ে প্রশ্ন করে, অনেক সাংবাদিক ভাইরা প্রশ্ন করে যে এত টাকা সে কোথায় পেলো, কিভাবে পেলো। আমি সম্পূর্ণ ডিটেলসগুলি আজকে বললাম, কারণ এখানে একটা সময় নিয়ে বলতে পারছি এবং সবগুলো খুলে বলতে পারছি, বিধে আমার মনের কথাগুলি আমি বললাম। এবং আপনারাও সেটা, প্রিয় দেশবাসী ভাই, বিদেশের থেকে যারা আপনারা দেখতেছেন বা যারা শুনতেছেন আমার কথাগুলি, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এবং যত মা বোন আছেন আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা মেয়ের মানুষ, মানে মায়ের জাত, আপনারা এই বিবেক দিয়ে আপনারা বিচার করেন যে কতটুকু খারাপ মেয়ে হলে, জঘন্য মেয়ে হইলে এইসব কথা সে বলতে পারে। এই ক্যামেরার সামনে এসে সে অকথ্য ভাষা এবং নোংরা ভাষা সে ব্যবহার করতে পারে। আমি আর কিছু চাই না। আপনাদের কাছে এই বারটা, বিচারের বারটা আপনারাই করেন যে কোন কালচার, কোন কালচারের মেয়ে হলে এবং কিরকম মেয়ে হলে এই নোংরা ভাষাগুলি সে ব্যবহার করতে পারে, সে কিভাবে এই কথাগুলি বলতেছে এখানে। হ্যাঁ, মানে এইটা আমি আপনাদের কাছে চাচ্ছি, বিচার চাচ্ছি, আপনারা বিচারটা করবেন। কিন্তু একটা মেয়ে লোক দেখে আপনারা তার দিকে গেলেন, মায়া হলে গেল, বিভিন্ন লোক আপনারা তার দিকে এই কথা বললেন, এটা তো আপনারা বিচার করেন, দেখেন আমার কাগজপত্রগুলি দেখেন। সে বলতেছে আমি এইভাবে টিপ নিয়েছি, এটা করছি, সেটা করছি, আদৌ সেটা প্রমাণ আছে কিনা বা কোনো কিছু করেছে কিনা সেটা তদন্ত। আমার মামলাটা পিবিআই গেছে, পিবিআই নিচে, পিবিআই তদন্ত করতেছে। আজকেও গিয়েছিলাম পিবিআইয়ের কাছে, যা হোক বলে আসছি যা বলার, তারা তদন্ত করবে। তদন্ত শেষে ওনারা বুঝবে যে কে কি কতটুকু কথা। পিবিআই আমাকে জিজ্ঞেস করছে এত টাকা আপনি রাখলেন কেন, ব্যাংকে রাখলেন না কেন? হ্যাঁ, আমার কথা ছিল যে আমি ব্যাংকে আমার টাকা রাখবো। আমি এটা এমন কি যে টাকা রাখতে পারবো না, যে ব্যাংকে রাখতে হবে, এটা কি এমন? মানে এই ধরনের একটা সিচুয়েশন আমার ভিতরে ছিল। যেহেতু দীর্ঘদিন জেল খেটেছি, মানে 210 টাকা যা কামাইছি নিজের কাছে রাখতাম, কাউকে দিতাম না। অনেক সময় বাইরে কারারক্ষীর কাছে দিয়ে পাস করে দিতাম যে ভাই টাকাটা রেখে দিয়েন, যে কারারক্ষী চলে গেছে, দুনিয়া থেকে বিদায় গিয়া, আল্লাহ থেকে বেয়াস্ত নসিব করুক। হ্যাঁ দেখেন। আর আপনারা প্রিয় দেশবাসী এবং আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ, আমি দেশের জন্য কি না করেছি। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু অনেক মুক্তিযোদ্ধা ছিল, আপনি বাতা দিচ্ছেন। অনেকে ছিল যাদেরকে বৃদ্ধ লোক আছে তাদেরকেও বাতা দিচ্ছে। অনেকে ছিল আমার বয়স, হয়তো আমি একটা ভুল করে ফেলছি তাকে বিয়ে করে, কিন্তু সেটা তো আমি জানতাম না যে তারা একটা গ্রুপ, একটা চক্র, আমি সেটা জানতাম না। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি যে এতটি যুদ্ধের, মানে এতটি যুদ্ধ অপরাধীর ফাঁসি দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার পিতৃ হত্যাকারী 6 জন আমি ফাঁসি দিয়েছি, তাইলে আমার মূল্য কি 5 লক্ষ টাকা? আমি কি মূল্য এইভাবে কি আমি রাস্তায় রাস্তায় ঘুরবো? আমি কি রাস্তায় রাস্তায় ঘুরবো? এটাই কি আমার জীবনের মূল্য ছিল আপনার কাছে? আমি তো আপনাকে প্রশ্ন করতে পারি না বা এই কথাটা বলতে পারি না, কারণ আমার বুকটা ফেটে যায়। কারণ আপনারা যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছেন, আমি সেটাকে কার্যকর করেছি, তাহলে আমার কোনো মূল্যই নাই এই দেশটার ভিতরে? এই দেশের জনগণের কাছে কি আমার কোনো মূল্য নাই? এই দেশের আওয়ামী লীগের যারা আছে এবং এই দেশের যত জনগণ আছে তাদের কাছে কি আমার কোনো মূল্য নাই?
একসময় যখন আমি জেলেতে পারেছিলাম আমাকে এতটুকু সম্বর্ধনা দিল, হয়তো আমি একটা ভুলবশত এই ভুল কাজটা করে ফেলছি, হ্যাঁ আমি বুঝতে পারি নাই। তো এই জন্য আমি আপনাদের কাছে আমার একটা অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য যারা আছেন, মন্ত্রী মিনিস্টার অনেক কিছুই আছেন, অনেক সাংবাদিক ভাইরা আছেন, আপনারা সত্যি জিনিসটাকে মেয়ের কথার দিকে না দেখিয়া আপনারা সত্যি জিনিসটাকে তুলে ধরেন এবং আমার দিকে একটু দেখেন। আমারও তো দুনিয়াতে কেউ নাই, মা নাই, বাপ নাই। আজকে মা থাকতো, বাপ থাকতো, আমি এখানে উঠতাম, তাদের কাছে থাকতাম। কেউ নাই, আমি আজকে অসহায়, আমার কেউ নেই আজকে, আমি অসহায়, বৃদ্ধ বয়স এখন আমার, হয়তো আমি কয়দিন বাঁচবো জানি না, এখন আমি কাজ করতে পারতেছি না, আমি কি করে চলবো সেটাও আমি কোনো বুঝতে পারতেছি না। তারপরে আল্লাহ তাআলা যেমনি হোক চালে। কিন্তু মাননীয় দেশবাসীর কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে আমার একটি আবেদন যে আমার কি মূল্য এটুকু, আমি কি দেশের জন্য কিছু করি নাই? এই যুদ্ধ অপরাধীর ফাঁসি দিয়েছি, জেএমবি ফাঁসি দিয়েছি, আমি জীবনের রিস্ক নিয়ে সেই ফাঁসিগুলি দিয়েছি। আমার জীবনের রিস্ক, এখন আমি বাইরে হাঁটি, চলি ফিরি, মানুষে বলে যদি আপনাকে একটা কিছু করে, তা আমি এটা চিন্তা করছি যদি মরেই যাই তাহলে ঠিক আছে, মরে যাব, সমস্যা নাই, এদের ফাঁসি দেওয়াতে যদি আমি মরে যাই আমার কোনো আপত্তি নাই। তো মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য লোকের কাছে, আমার দেশবাসীর কাছে ভাই এটাই অনুরোধ, আমি দুইটা হাত জোড়াত করে আপনাদেরকে বলছি, আপনারা নিজের বিবেক থেকে, নিজের মন থেকে আপনারা এই বিচারগুলি করেন, দেখেন যে আমি যে কথাগুলি বললাম যে সেই কথাগুলি একটু মিথ্যা কথা বলি নাই। হ্যাঁ, এইটাই আমার অনুরোধ, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যত মা বোন আছেন আমার জন্য একটু দোয়া করবেন। আমি হয়তো কারো নাতি হতে পারি, কারো ছেলে হতে পারি, বা কারো ভাই হতে পারি, বা যাই হোক না কেন, যাই দেখেন। তো আমার অনুরোধ আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমি একটা ভুল নয় করেছি, সেই জন্য কি ক্ষমা নাই? হ্যাঁ, কোনটা ভুল করেছি, হয়তো বিয়েটা করে ফেলছি, একটা জোয়ান মেয়ে। অনেকে প্রশ্ন করেন, অনেক কমেন্টস করেন যে আপনি বিয়েটা কেন করলেন, কিন্তু আমি তো আগে করে সাথে ভালো হয়ে গেছে বলছিল। আমিও চাচ্ছিলাম যে একটা মানুষ যদি ভালো হয়ে যায় জীবনে তাকে, কারণ আমি জেল কেটেছি, একটা মানুষ, আমি জেলখানা মানুষকে বুঝাইছি তুমি যদি ভালো রাস্তায় চলো তাহলে তুমি ভালো ফল পাবা। যেমন আমি এখান থেকে আসছি মুক্তি হইয়া, আমি ভালো রাস্তায় চলে গেছি এবং আমি ভালোভাবে চলতেছি, সহজ সরলভাবে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আর এই জিনিসগুলি কি আপনারা একটু তুলে ধরবেন দেশবাসীর কাছে, আমার অনুরোধ আপনাদের কাছে, আমি হাত জোর করে এই কথাগুলি বলতেছি। আপনারা আসসালামু আলাইকুম। জল্লাদ শাহজাহান তার বক্তব্যে যেটা সবচেয়ে বেশি জোর দিয়েছেন, তার উপরে যে নির্যাতন হয়েছে এবং দিনের পর দিন যে প্রতারণার শিকার হয়েছেন, সেইটার তিনি সুষ্ঠু বিচার চান আইনি প্রক্রিয়ার মাধ্যমে। এবং তিনি একটা ফাঁদে পড়েছিলেন, দেহ ব্যবসায়ী বা দেহ ব্যবসা করতেন, তাকে তিনি সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে বিয়ে করেছেন এবং তারপরে সে ঘটনা প্রবাহ তো সবার জানা। ৪৩ বছর একটা মানুষ জেল বা কারাগারে প্রকোষ্ঠে ছিলেন এবং সেখান থেকে মুক্তির পর একটা স্বপ্ন দেখেছিলেন বিয়ে করে সংসার করবেন। সেই সংসারটা হলো না, ভালোবাসার কাছে জলাঞ্জলি দিলেন ১৯ থেকে ২০ লাখ টাকা এবং সবচেয়ে বড় কথা সম্মান। তিনি এখনও সম্মানের ভয় পান, এখনও মর্যাদার ভয় পান, যে কারণে তার স্ত্রীকে তিনি দেহ ব্যবসায়ী কিংবা হোটেলে যে যাতায়াত করতেন সে কথাটা তিনি বলতে চাচ্ছিলেন না। গতকালও বলেননি, কিন্তু আজকে আর পারলেন না। এই আবেগ, এই ভালোবাসা এবং এই মর্যাদা তার অক্ষুণ্ণ থাকুক এবং সুষ্ঠু বিচার পাক আইনি প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রত্যাশা আমরা সবাই করতে পারি। এবং শুধুমাত্র একজন মেয়েকে মেয়ে না বলে একজন মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করুন, একজন পুরুষকে পুরুষও বলার দরকার নাই, মানুষ হিসেবে বিবেচনা করুন, অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করুন, এই প্রত্যাশা। ধন্যবাদ সকলকে।